ওকে, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তো আজ থেকে তোমাদের সেকেন্ড মান্থের ক্লাস শুরু। হচ্ছে 13 তারিখ। তোমাদের টেল অফ টু সিটিসের কি অবস্থা বলো তো? টেল অফ টু সিটিস পড়ছি, এটা সবাই শেষ করছি। স্যার বাকি আছে স্যার। এখনো বাকি আছে? স্যার এই 3 নম্বর বইয়ে এসে স্যার একটু মাথা মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে তো। এরকম হয়ে যাচ্ছে? জি স্যার। বাকিদের কি স্যার মাথা ঠিক আছে তো? স্যার এটা অনেক বড় স্যার, বিশাল। বিশাল বড় বড় নাকি? হ্যাঁ, স্যার আর একদিন সময় হলে ভালো হতো, তারপরে আবার আপনার হেল্প ছাড়া মনে হচ্ছে হবে না। সেটা তো অবশ্যই। হেল্প লাগলে তো দিতেই হবে, কিছু করার নেই। হেল্প লাগতেই পারে। আহ, আহ, তো লম্বা লম্বা বই, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের কাহিনী, ক্যারেক্টার, হ্যাঁ, কার সাথে কি লিঙ্ক, বিশেষ করে তোমার শেষের দিকে, হ্যাঁ, শেষের দিকে একটু প্যাচ লাগানো কাহিনী আছে। একটু ধীরে পড়তে হবে, ধীরে সুস্থে বুঝে টুঝে পড়তে হবে, মাথা খারাপ করা যাবে না। আহ, যে পড়বে তার মাথা খারাপ হবে, হ্যাঁ, আর যে পড়বে না তার মাথা খারাপ হবে না। ঠিক আছে? তো এখন যেহেতু মাথা খারাপ করার জন্য পড়তেছো, তাহলে তো মাথা খারাপ হবেই, কিছু করার নেই। বুঝতে স্যার পারছো? 3 নম্বর বইটাতে এসে স্যার মাথাটা একটু কেমন লাগছে আসলেই। আচ্ছা, সমস্যা নেই। দরকার হলে আবার একটু ধীরে পড়ে নিবা, পড়ে বুঝবা। আমাদের তো সময় আছে, আমরা অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে, যেহেতু টেক্সটের বিষয়, তো আমরা তো টেক্সট পড়াতে পারবো না, বা একটু হেল্প টেল্প ছাড়া তো কিছু করারও নাই। বুঝতেই পারতেছো কি বড় বড়, হ্যাঁ। আর টেক্সট যদি একটু ঠিক মতো না পড়া যায়, তাহলে এগুলো বিষয়গুলো বোঝাটা কঠিন হয়ে যায়। হুম। আচ্ছা, তো সমস্যা নেই, তাহলে পড়তে থাকো। আর একটু দ্রুত শেষ করার চেষ্টা করো, হ্যাঁ। বোঝো বা না বোঝো, যতটুকুই বোঝো একটু শেষ করতে হবে, যাতে আমরা আলোচনা করতে পারি এবং সেটাকে নিয়ে আমাদের কোশ্চেন আনসার যেতে পারি। ঠিক আছে? আমাদের টার্গেট যেহেতু পরীক্ষা ভালো করা। এখন তো আবার পরীক্ষায় রেজাল্ট ভালো না করলে টিচারদের হুমকি ধামকি দিচ্ছে, হ্যাঁ, মারধর করতেছে, নাকি? হুম। হচ্ছে না এরকম? যে ছেলে পরীক্ষায় খারাপ করছে, এখন টিচারের ধরে মার, নাকি? জি স্যার। হ্যাঁ, মোবাইলে হুমকি, হ্যাঁ, সরাসরি গিয়ে বাবা মা সহ টিচারকে গিয়ে মায়ের, হ্যাঁ, স্যার ওগুলো তো ছোটদের জন্য। হ্যাঁ। স্যার এসএসসি বা এইচএসসি পর্যন্তই তো ওগুলো সীমাবদ্ধ মনে হয়। কেন? ওরা ছোট বাচ্চা, তা গার্জেন কি এখন এসএসসি এইচএসসি পর্যন্ত পড়ছে নাকি? বলো। যে গার্জেন স্যার সে কি যদি এসএসসি এইচএসসি পড়া? স্টুডেন্ট ভালো না পারে সেটা তো দায় টিচারের না। টিচার তো অবশ্য দেখিয়ে দিয়েছে, সে হয়তো সেভাবে পড়ে নাই করে নাই, সেটা স্টুডেন্টের দায়। স্যার টনক নড়লো সবারই, বাবা মা সন্তান সবারই টনক নড়লো, কিন্তু রেজাল্টের পরে, পরীক্ষার আগে না। না, সেটা তো হবে না। এখন টিচার বকলেও সমস্যা, না বকলেও সমস্যা, হ্যাঁ। এখন যদি টিচার বকে, তো গার্জেন গিয়ে আমার সন্তানকে বকেছেন কেন, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। এরকম ঘটনা ঘটবে। আবার রেজাল্ট খারাপ হলেও টিচারের দোষ, হ্যাঁ। কিছু হলেই টিচারের দোষ। এই হচ্ছে ব্যাপার। হুম। তো এই বর্তমান সমাজটা যে কি সমাজ হচ্ছে, হ্যাঁ, পুরো ওয়েস্টল্যান্ডের উপরে ওয়েস্টল্যান্ড হয়ে গেছে। টিএসসি রে বাংলাদেশকে ওয়েস্টল্যান্ডের অতিরিক্ত ওয়েস্টল্যান্ড বলা যেতে পারে, নাকি? হুম। মানুষ পিটিয়ে মারতেছে, হ্যাঁ, কুপিয়ে মারতেছে, গুলি করে মারতেছে রাজনৈতিক উদ্দেশ্যে। ধর্ম পড়তে পড়তে যদি ভুল হচ্ছে, সেখানে গিয়ে মারতেছে, নাকি? কি সমাজে আছে বলো? তো যাই হোক, আমরা আমাদের পড়াটা শুরু করি। তাহলে দু একদিনের মধ্যে শেষ করো, হ্যাঁ। আমরা মোটামুটি ওয়েস্টল্যান্ড শেষ করতে করতে আর টেল অফ টু সিটিজটা আশা করি পরে শেষ করবো সবাই, হ্যাঁ। কারণ ওয়েস্টল্যান্ডের শেষ করার পরেই আমরা টেল অফ টু সিটিজ নিয়ে আলোচনা করব, তারপরে আমরা পরবর্তী কবিতায় চলে যাব। আর কোশ্চেন আনসারগুলো কিন্তু আমি অলরেডি, যেহেতু প্রাইড অ্যান্ড প্রেজুডিসে দিয়ে দিয়েছি, এগুলো তোমরা ক্লিয়ার করবা। আর আমি এদিকে ডাব্লিউবিএডস এর প্রশ্নগুলো অলরেডি করেছিলাম। তো পরে এই যে আজকের পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো এসেছিল, সেগুলো আবার আমি আপডেট করলাম।
তো এটা হয়তো কয়েকদিনের মধ্যে আমি WBS এরটা দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু তোমরা প্রথম তো একটু কোশ্চেনগুলো করে আবার রেডি করতে একটু টাইম লাগে তোমাদের ব্যাপারে, পরবর্তী ব্যাচ থেকে আসলে সময় লাগে না, সরাসরি দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, তোমরাই হচ্ছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলো। হুম। স্যার অল্প দিনেই কি পরীক্ষা নেবেন স্যার, এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের যে প্রশ্নগুলো দিয়েছেন ওটার উপরে? না না না, এখন নিব না, এত তাড়াতাড়ি নিতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় নাও, আগে 50% পড়ে ফেলো জি স্যার। প্রত্যেকটা পেপারে 50% পড়ে ফেলো, তাই না? আমরা তো একটা করে পেপার জি। এবার শেষ করতে করতে যাব। তো এই জন্য দেখা যাচ্ছে যে যেটা যেটা বলে ফেলবো তোমরা নিজ দায়িত্বে একটু করে নেওয়ার চেষ্টা করবে, প্রচুর পড়তে হবে, এটা হলো বড় কথা। তা না হলে তো সময় শেষ করা কঠিন, তাই না? এদিকে তোমার বড় বড় টেক্সট পড়তে হচ্ছে, ওদিকে তোমার কোশ্চেন আনসার পড়তে হবে, তার মানে প্রচুর পড়াশোনা, দম আটকানোর মতো আর কি পড়াশোনা। এখন এই 4th ইয়ারে অন্তত যদি একটা ভালো রেজাল্ট করতে চাও একটু করা উচিত। তারপরে এই যে বেশি পড়াশোনা করতে বলাটাও একটু খুব লাগতেছে, যে আসলে ওটা বলাটাও একটু খারাপ লাগতেছে। তো সমস্যা নেই, তারপর আমার যেটা স্বভাব সেটা তো বলতেই হবে, কিছু করার নেই। ওকে, তাহলে আমরা মোটামুটি 4 পর্যন্ত শেষ করেছি, তাই না? পার্ট 4 পর্যন্ত আমরা শেষ করেছি। জি স্যার। আজকে আমরা শেষ করব পার্ট 5। এখানে আছে হচ্ছে হোয়াট দ্য থান্ডার সেইড। থান্ডারে কি বলে, দেখি থান্ডার আমাদের কি বলে। আচ্ছা, আমি যেহেতু জাস্ট টেক্সট এবং তার সাথে কিছু অংশটা পড়ে দিচ্ছি, বাকি এগুলো তোমরা এই যে বিভিন্ন মিনিং, হ্যাঁ, সিম্বলিক্যাল মিনিং টিনিংগুলো একটু ভালো করে পড়বা, কারণ বিভিন্ন ব্রিফ কোশ্চেনে কিন্তু সিম্বলিক ব্যাপারগুলো বেশি পরীক্ষাতে আসে। হ্যাঁ, যে এটা কি সিম্বলাইজ করতেছে, ওটা দিয়ে কি বোঝাচ্ছে, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু বেশি অধিকাংশ ক্ষেত্রে। মডার্ন পোয়েট্রি মানেই সিম্বলিজম। সিম্বলিজমের ব্যবহার সবচেয়ে বেশি, ইমেজিজম এবং সিম্বলিজম এই দুটার ব্যবহার সবচেয়ে বেশি। হ্যাঁ, দেখো এই পুরো টিএস ইলিয়টটা, এখানে গল্প বেশি না ইমেজ বেশি বলো তো? বলো, এখানে যে প্রত্যেকটা পার্ট মানে কি একটা গল্প না একটা ছোট ছোট ইমেজ? কোনটা? ইমেজ। ইমেজ, তাই না? হ্যাঁ, তাই বলছি কি ফ্র্যাগমেন্টেশন আর একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে কি মডার্ন ইমেজ পোয়েট্রি স্যার। বা মডার্ন লিটারেচার আর একটা বৈশিষ্ট্য হলো কি ফ্র্যাগমেন্টেশন, তাই তো? তারপর হচ্ছে এদিকে হচ্ছে ইমেজিজম, এদিকে হচ্ছে সিম্বলিজম। এই ব্যাপারগুলোকে আমার খেয়াল করতে, এখানে কোনো ফুল স্টোরি তুমি পাবা না, যেমন অন্যান্য এইজগুলো তুমি ফুল স্টোরি পাচ্ছ, তাতে একটা ধারাবাহিক আলোচনা পাচ্ছ, এখানে তেমনটা না। এই জন্য এখানে কি সিম্বলিক ব্যাপারটা কি বলতে যাচ্ছে, এটা দিয়ে কি নির্দেশ করতে যাচ্ছে, এই জায়গাগুলোই এখানে খেয়াল করতে হবে। একটা ছোট ছোট কলাজ টাইপের যে ইমেজ, এই ইমেজগুলো এখানে দেওয়া আছে, সেই ইমেজগুলোকে তোমাকে এক জায়গায় বসিয়ে একটা কি কি করতে হবে, একটা পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে শুরু করি, স্টেঞ্জা 1 থেকে। তো দেখো বলছে আফটার দ্য টর্চ লাইট রেড অন সোয়েটি ফেসেস। আচ্ছা, একটু খেয়াল করতো, তোমার মনে করো আফটার দ্য টর্চ লাইট, একটা টর্চ লাইট পড়েছে কোথায়? কারো অনেক মানুষের মুখে। মুখগুলো কেমন বলো? খুবই শান্ত, নীরব, স্বাভাবিক, না কেমন বলো তো? ফেসগুলো কেমন? ফেসের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, অ্যাডজেক্টিভটা কি? স্যার সুইটি এবং গ্রেট। হ্যাঁ, সোয়েটি মানে কি? সোয়েটি বলতে কি বোঝানো হচ্ছে? স্যার ক্লান্ত। হ্যাঁ, মানে ঘেমে আছে এরকম, হয়তো কোনো পরিশ্রম করেছে তারা। হ্যাঁ, যেগুলো ফেসেস বলা হয়েছে, একটা ফেস না কিন্তু অনেকগুলো ফেস। হ্যাঁ, তাদের মুখের উপরে যখন টর্চ লাইট চালানো হয়েছে, যে টর্চ লাইট আলোটা কেমন রেড, রেড লাইট যখন তাদের মুখে পড়েছে, তখন মুখ দেখে বোঝা যাচ্ছে যে তারা হচ্ছে কি খুবই ঘেমে আছে। হ্যাঁ, তার মানে কোনো পরিশ্রম বোঝাচ্ছে বা খুবই কষ্ট এরকম কিছু বোঝাচ্ছে, যা দিয়ে বোঝাচ্ছে যে শারীরিকভাবে তারা খুবই কি স্বস্তি বা হচ্ছে স্বাভাবিক বা আরামদায়ক অবস্থানে নেই, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে আফটার দ্য ফ্রস্টি সাইলেন্স ইন দ্য গার্ডেন্স। ফ্রস্টি সাইলেন্স বলতে কি বোঝানো হচ্ছে? ফ্রস্টি মানে কি মানে ঠান্ডা, যেখানে কুয়াশা পড়ছে বা শিশির পড়তেছে বা হচ্ছে তুষার পড়তেছে, এরকম একটা সাইলেন্স। সেটা কোন জায়গায়? ইন দ্য গার্ডেন। তাহলে সাইলেন্স অ্যান্ড ফ্রস্টি দুটো শব্দ ইউজ করা হয়েছে। জায়গাটা কেমন? খুব আমাদের বসন্তের হালকা ঠান্ডা হালকা গরম এমন অবস্থা বোঝাচ্ছে, নাকি ফ্রস্টি মানে যেখানে একদম তুষার জমে গেছে এরকম আর কি অবস্থা বোঝাচ্ছে? বলো কেমন অবস্থা? তুষারপাত হয়ে
হয়েছে এমন, এবং চারিদিকে একদম নীরবতা। তোষের ভিতরেও ঘর্মাক্ত মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওই যে বললাম ইমেজগুলো একটু খেয়াল করো, যে আফটার দ্য ফ্রস্টি সাইলেন্স ইন দ্য গার্ডেন্স, তাহলে গার্ডেন একটা বাগান, গার্ডেন তো হওয়ার কথা যেখানে ফুল থাকবে, তাই না, একটা আরামদায়ক পরিস্থিতি হবে, সুন্দর একটা পরিবেশ থাকবে, যেখানে গেলেই মনটা ভালো হয়ে যাবে, এরকম একটা অবস্থা থাকার কথা। কিন্তু এখানে বলা হচ্ছে একদিকে গার্ডেন পুরো মনে করো তুষারে ঢেকে গেছে, আর এদিকে চারিদিকে নীরবতা। আবার বলছে আফটার দ্য অ্যাগনি ইন স্টোনি প্লেসেস। স্টোনি প্লেসেস মানে কোন প্লেসগুলোকে বোঝাচ্ছে? মনে করো হচ্ছে যেখানে যেন কোনো উর্বরতা নেই, তাই তো, সব সময় মানে কি কি বলবো, এক ধরনের অনুর্বর পরিবেশ, যেখানে রয়েছে পাথর, হ্যাঁ, যেন কোনো জমির ভিতরে যেন কোনো ফিলিং নেই, হ্যাঁ। তাই বলছে আফটার দ্য অ্যাগনি, অ্যাগনি মানে কি, খুব কষ্ট, খুব পরিশ্রম করতে হয়েছে, তাই তো, যে জায়গাতে খুবই মানে কি বলবো, যেন কঠোর পরিশ্রম করে শারীরিক কষ্ট করে কিছু যেন এখানে ফলাতে চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেন ফুলছে না, এরকম একটা প্লেসে। দেখো ছোট 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 একটা ইমেজ, হ্যাঁ। তা বলছে দ্য শাউটিং অ্যান্ড দ্য ক্রাইং, আর চারিদিকে কি এক ধরনের চিৎকার, হ্যাঁ, কান্নাকাটি, এবং বিশেষ করে দেখো প্রিজন অ্যান্ড প্যালেস অ্যান্ড রিভারভেশন, সব জায়গা থেকে কোথা থেকে আসছে চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, জেলখানা থেকে আসতেছে, রাজপ্রাসাদ থেকে আসতেছে, এবং এগুলো যেন চারিপাশে প্রতিধ্বনিত হচ্ছে জায়গাগুলোকে, মানে ব্যাপারটা ঠিক স্বপ্নের মতো, হ্যাঁ, স্বপ্নে আমরা বিভিন্ন ধরনের ইমেজ কখন কি দেখি তার কোনো ঠিক নেই, হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা একটা মিনিং যেন খুঁজে পাই যে আমি আসলে কি স্বপ্নটা দেখেছিলাম। ঠিক ওরকম একটা মানে ছুটোছুটি একটা অবস্থা, অস্বস্তিকর একটা অবস্থা, ঠিক আছে। এবং ইমেজগুলো যেন ছোট ছোট কোলাজ টাইপের, হ্যাঁ, অনেকগুলো মানে একটা ছবি যেন কি করা হয়েছে, সিরে টুকরা টুকরা করা হয়েছে, তার কিছু কিছু হয়তো আমরা হাতে পেয়েছি, বাকিগুলো পাওয়া যায়নি, সেগুলোকে মেলাতে হবে যে এটা চেহারা কেমন হতে পারে, চেহারা সুন্দর হতে পারে নাকি খারাপ হতে পারে, তাই না। তো এখানেও যে পরিবেশের কথাটা বলা হচ্ছে, সে পরিবেশটা কি খুব ভালো না? খুব ভালো নাকি? হুম, যে ছোট ছোট লাইন না স্যার। খুব ভালো। তাই বলছে দেখো, তার হচ্ছে দ্য শাউটিং অ্যান্ড দ্য ক্রাইং, কোথায়? প্রিজন, প্যালেস অ্যান্ড রিভারভেশন। অন্যদিকে অফ থান্ডার অফ স্প্রিং ওভার ডিস্টেন্ট মাউন্টেন্স, আবার ওই দূরে যে মাউন্টেন দেখা যাচ্ছে, ওখানে দেখো স্প্রিং এ আবার কি হচ্ছে, স্প্রিং এ কি থান্ডার, হ্যাঁ, স্প্রিং ঋতুতে কি ঠান্ডার হয় বলো? না স্যার। ঠান্ডার প্রধানত কখন হয়? রেইনি সিজনে হতে পারে, তাই তো, বা হচ্ছে বিশেষ করে দেখো আমরা রেইনি সিজনের আগে এমন হয় যে শুধু বজ্রপাতই পড়তেছে, বৃষ্টি হচ্ছে না, এরকম একটা রুক্ষ একটা অবস্থা, একটা পরিস্থিতি। তাই বলছে দেখো যে এদিকে শাউটিং চলছে, ক্রাইং চলছে, ওদিকে চারিদিকে স্প্রিং টাইম, কিন্তু সেখানে থান্ডার হচ্ছে, মানে সবকিছু মিলে কেমন একটা মাথা ঝিম ধরানো একটা পরিবেশ, পরিবেশটা সুন্দর না, একটা পজিটিভ বিষয়ের সাথে নেগেটিভিটি জড়িয়ে আছে, হ্যাঁ, জড়িয়ে থেকে কি কি হচ্ছে আমাদের একটা দম আটকানো, হ্যাঁ, একটা মানে কি বলবো শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ যেন এখানে তৈরি করা হয়েছে। এই অবস্থায় হচ্ছে হি হু ওয়াজ লিভিং, তাহলে যে এতদিন বেঁচে ছিল সে এখন কেমন এই এই অবস্থায় বলো? হি হু ওয়াজ লিভিং ইজ নাও ডেড। শুধু সে না, এমনকি উই হু আর লিভিং আর নাও ডাইং, আমরাও কেমন বলো এখন বর্তমানে? উই হু আর লিভিং, আমরাও হয়তো একসময় বেঁচে ছিলাম, কিন্তু এখন কি বলো, এখন আমরা কেমন? আমরা এখন মৃতপ্রায়। মূর্ষ। কিসে? উইথ আ লিটল পেশেন্স, হ্যাঁ, কিছুটা মুমূর্ষ, মরতেছি, কিন্তু মৃত্যুটাকে আমরা যেন মেনে নিচ্ছি যে আমরা মৃত। কেমন ভাবে আমরা মৃত বলো, কেমন ভাবে? এই যে চারিপাশে এত কিছু ঘটতেছে, ঘটতেছে কিনা বলো, কত কিছু ঘটতেছে, এখানে আমরা যদি মৃত না হব তাহলে সবকিছু আমরা কেমন জানি সহ্য করে নিচ্ছি, শুধু মানসিকভাবে একটু কষ্ট পাচ্ছি, মনের ভিতর থেকে একটু কষ্ট, কিন্তু আমরা সবাই নির্জীব নিশার একটা অবস্থানে কিন্তু আমরা আছি, বুঝতে পারছো? তো দেখো এখনকার বর্তমান অবস্থা ঠিক এরকমই, চারিদিকে শাউটিং, ক্রাইং, হ্যাঁ, রিলস ফেসবুকে ঢুকতেছি, এদিকে ভিডিও দেখতেছি,
একজন আরেকজনকে কোপাচ্ছে, ভিডিও দেখতেছি পাথর দিয়ে একজনের মাথা থেতলে দিচ্ছে, ভিডিও দেখতেছি, ঠিক আছে তো, একজন একটা ছোট বাচ্চাকে আর একটা বয়স্ক লোক রেপ করেছে, ভিডিও দেখতেছি, ঠিক আছে তো, একজন আরেকজনকে চাঁদাবাজি করতেছে, ভিডিও দেখতেছি, ঠিক আছে তো, যে উচ্ছৃঙ্খল ড্রেস পরে এসে কি হচ্ছে ফেসবুকে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, ভিডিও দেখতেছি যে ধর্মে নেতাদেরকে মারতেছে, ভিডিও দেখতেছি মেয়ে তার বাবার নামে কমপ্লেইন করতেছে পিতা মাতার নামে, করছে কিনা বলো? কি আমরা কি স্যার আমি তো ফেসবুকে ঢুকাই বন্ধ করে দিচ্ছি, পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন। আমি বললাম তো যে খুবই মাথা ব্যথা করতেছে, এইগুলো কি, এসব কি হচ্ছে এগুলো? আবার দেখা যাচ্ছে কি এই যে একটা কলেজ 320 জনের মধ্যে 320 জনই নাকি A+ পেয়েছে, তার সম্পর্কে একটা নিউজ শুনলাম যে এটাকে ওইভাবে করা হচ্ছে যে স্কুলে যারা শুধু ভালো রেজাল্ট নবম শ্রেণী পর্যন্ত তাদেরকে বাকিগুলোকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা অন্য কলেজে তাদেরকে ভর্তি করানোর জন্য বাধ্য করা হচ্ছে, তাদের A+টা থাকে, এরকম একটা বিষয়। তার সবকিছু মিলে কেমন একটা পরিবেশ বলো, ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে, তারপর হচ্ছে আইন কানুন নিয়ে খুব ভালো অবস্থানে আছি না আমরা সবাই আস্তে আস্তে আসলে মানে কি বলবো, নৈতিকতার দিক থেকে, ধর্মীয় দিক থেকে, মানবতার দিক থেকে কি আমরা সব মারা যাচ্ছি না বলো তো? না মরে গেছি, না মরে যাচ্ছি, কি অবস্থায় আছি আমরা বলো? স্যার মরে গেছি, মানুষ তো আজ থেকে 20 বছর আগেও তো শুনিনি যে মানুষ এরকমটা হয়। মানুষ সবসময় স্যার ঘটনা ছিল হয়তো ধামা চাপা দেওয়া ছিল, মিডিয়ার সামনে তো আপনার বিগত বছরগুলোতে তো প্রকাশ পায় না। কিন্তু তারপরেও এমনি দেখো আমার এলাকা ভিত্তিতেও আমি অনেক নিউজ দেখতেছি, অনেক কিছুই দেখতেছি, দুর্নীতির প্রকাশ পাচ্ছে সেগুলো দেখতেছি, কিন্তু এতটা তো কখনো দেখিনি, এতটা তো হয়নি, বুঝতে পেরেছো? এতটা হয়নি, বললাম তো মানুষ সবসময় খারাপ ছিল, এখনো আছে। মানুষ মানুষকে ম্যাপে তো স্যার এখন প্যালেস্টাইন বলে কোনো দেশই নেই। তাই তো বললাম যে আগের অবস্থানটা সারা বিশ্ব রাজনীতি অর্থনীতি সবকিছু মিলে যে অবস্থা চলতেছে, এটা তো খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আগে স্যার ওই যে একটা ভিডিও, একটা মানুষকে মেরে তার উপর উঠে লাফাচ্ছে, ওই ভিডিওটা দেখে আমি ভাবলাম মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে, কারা? তো যাই হোক, তাই বলতেছে এখানে শাউটিং, ক্রাইং, মানে সবকিছুকে একটা জায়গাতে নিয়ে আসা হয়েছে। মানে এই কবিতাগুলো বুঝতে হলে তুমি তোমার বর্তমান অবস্থাটাকে একটু চিন্তা করো যে আসলে কি বলতে চাচ্ছে। যে এই পুরো ব্যাপারটা দিয়ে বলতেছি কি একদল পরিশ্রম করে মারা যাচ্ছে, ঠিক আছে তো, একদল কি হচ্ছে পুরো পরিশ্রমে করে জীবন চালাচ্ছে, আর একদল ওই পরিশ্রমীর টাকা মেরেই সে কোটিপতি হয়ে যাচ্ছে, এবং সে বিন্দাস চলতেছে যতদিন না পর্যন্ত সে কি করছে, ধরা খাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো মাঝে মাঝে এগুলো নিয়ে তো খুব বললাম তো, স্প্রিং টাইমে থান্ডার, এটা দিয়ে কি বোঝায় বলো? স্প্রিং টাইমে থান্ডার বলতে কি বোঝায়, কি বোঝাতে যাচ্ছে? এই আধুনিক, আমরা যদি এটাকে এইভাবে বিশ্লেষণ করি, এই আধুনিক যুগ আমরা কি আজ থেকে 50 বছর আর এখন বর্তমান অবস্থা, এই দুটা কি একরকম বলো? সবচেয়ে মানুষ সবচেয়ে মানে কি বলো, যাতায়াত বলো, অর্থনৈতিক দিক থেকে বলো, ধর্মীয় দিক থেকে বলো, চিকিৎসার দিক থেকে বলো, আজ থেকে 50 বছর আগে মানুষ ভালো ছিল না এখন ভালো আছে বলো তো? আগেই ভালো ছিল স্যার। চিকিৎসা আমার কাছে মনে হয় যে কখনোই ভালো ছিল না। বলো, সবসময় মানুষের মধ্যে সমস্যা আছে। না সমস্যা আছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু বলো। যে আগে দারিদ্রতা, মানুষ না খেয়ে মারা যেত, এখন কয়জন মারা যায় না খেয়ে? আগের থেকে অনেক উন্নতি হয়েছে স্যার। মানুষ এখন অন্তত না খেয়ে মারা মানুষের পরিমাণ কম। আমি তো বললাম যে আমার পরিবারের ভিত্তিক যে কথাটা তোমাকে বলি, যে এমনও হয়েছে যে আমার বাবা কাজে যেত, সেখানে যে 30 টাকা পাইতো, সেই 30 টাকা নিয়ে আসার পর সেখান থেকে আমরা বাজারে যেতাম বা মা দোকানে যেত, সেখানে চাল নিয়ে আসা হতো, চাল নিয়ে এসে তারপরে ভাত রান্না করে আমাদের খাওয়া হয়েছে। এমনও হয়েছে, বিশ্বাস করবা না,
যে ভাত রান্না করতে দেরি আছে, স্কুলে যেতে হবে সকালে। তো মা কি করেছে, চাল পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে, ভিজিয়ে দেওয়ার পর এটা লবণ দিয়ে আমরা খেয়ে চলে গেছি। ঠিক আছে, তো হয়তো বিশেষ হবে না ঘটনাটা, হয়তো কারোর সাথে অনেক কিছু মিলতেও পারে, কিন্তু এরকমটা ঘটেছে যে তরকারি রান্না করতে এখনো দেরি, ভাতও হয়নি ভালো মতো, এখন কি করতে হবে, যে ওই লবণ লবণ মনে করো চাল আনতে দেরি হওয়ার কারণে এরকমটা ঘটেছে, যে লবণ দিয়ে চালে পানি দিয়ে ভিজাই দিয়েছে, ওটা আমরা খেয়ে চলে গেছি। ঠিক আছে, তারপরে যাতায়াতের অবস্থা বলো, যে স্কুলে যেতাম রাস্তার এমন এমন মাঝামাঝি অবস্থা যে বর্ষার সময় হলে পরে পা ডুবে যেত। ঠিক আছে, তো হেঁটে হেঁটে যেতে হতো মোটামুটি 4-5 কিলোমিটার স্কুলে, হ্যাঁ তারও দূরে অনেক সময় যেতে হতো। এমনও হয়েছে দেখা যাচ্ছে আমাদের গ্রাম থেকে গাংনি, ঠিক আছে, তো মনে করি ওখানে মনে করো প্রায় কত 7-8-10 কিলোমিটার, 10, হ্যাঁ 10 কিলোমিটার হবে, ওই পর্যন্ত হাঁটার অভ্যাস আছে আমাদের। তখন আবার কেমন ছিল, যে বালি রাস্তা, গরমের সময় হলো তো বালি পুরো তেতে যেত, স্যান্ডেলও ছিল না, এমন সময় ছিল যে মানুষ স্যান্ডেল পরতো কম, সেটা আমি দেখছি যে স্যান্ডেলের প্রচলনটা কম ছিল। ওই খালি পায়ে যখন বালির উপর দিয়ে যাওয়া হতো তখন পা পুরো প্রায় পুড়ে যেত, এরকম অবস্থা। তা সেইগুলো অবস্থা থেকে এখন মানুষ তো অনেক উন্নত নাকি, তা সেটাকে যদি আমরা বলি খুব কষ্টের টাইম, এখন তো আমরা সেটাকে বলতে পারি যে মানুষ এখন স্প্রিং টাইমে আছে। যোগাযোগ ব্যবস্থা, বিনোদন থেকে শুরু করে, হ্যাঁ একসময় গ্রাম ভিত্তিক বিনোদনের মাধ্যম ছিল শুধুমাত্র তোমার হচ্ছে দাদু দাদির গল্প শোনা, আর মাঝে মাঝে হচ্ছে ওই বানর খেলা দেখাতে আসতো বা সাপ খেলা দেখাতে আসতো, সেরকম একটা বিষয় ছিল। আর মাঝে মাঝে হয়তো যাত্রা পালা করতো, তাও বছরে 1বার বা 2বার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুসারে যাত্রা পালা হতো। এছাড়া তো বিনোদনের মাধ্যম ছিল না। এখন কি বিনোদনের মাধ্যম কি বলো, সবার হাতে হাতে আলাদা আলাদা আছে কিনা? হ্যাঁ, তাহলে অনেক কিছু দিক থেকে এখন আমরা স্প্রিং টাইমে আছি, কিন্তু এই স্প্রিং টাইমে থেকেও আমাদের মানবিক দিক থেকে কি আমরা আদৌ উন্নত হয়েছি বলো? আদৌ কি উন্নত হয়েছে মানবিক দিক থেকে? না স্যার। হ্যাঁ, মনে করো এই যে গার্ডেন, মনে করো আমাদের বিল্ডিংটা কত সুন্দর করে সাজানো না, হ্যাঁ কত সুন্দর করে সাজানো চারিদিকে, হ্যাঁ তোমার হচ্ছে সেই আমরা যেটা একটা লেডিস বললাম না, যে বিল্ডিং কত সুন্দর করে সাজানো, হ্যাঁ তার চেয়ারটা যেন একটা সিংহাসনের মতো, হ্যাঁ গার্ডেনের মতো, হ্যাঁ চারিদিকে ফুল ফল, কিন্তু কি কি হচ্ছে, ফ্রস্টি সাইলেন্স সেখানে বিরাজ করতেছে, সেখানে কোনো পাখি নেই, সেখানে ভ্রমরার ডাক নেই, কারণ সবকিছুতে কি আর্টিফিশিয়ালিটি রয়েছে। হ্যাঁ, তাই ফ্রস্টি সাইলেন্স, নীরব। তাই বলছি এখানে বিশাল বাড়ি, বাড়ি দেখতে বিশাল সুন্দর করে সাজানো, ছেলে তার ছেলের রুমে, মা মায়ের রুমে, বাবা তার রুমে বসে যার যার মতো মোবাইল টিপতেছে, যার যার মতো কাজ করছে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। তাই হচ্ছে কি গার্ডেন, হ্যাঁ দেয়ার ইজ গার্ডেন বাট দেয়ার ইজ ফ্রস্টি সাইলেন্স। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এখানেই এই ব্যাপারগুলোকেই তোমাকে বুঝতে হবে, যে এই জিনিসগুলোকে দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন। কি কথা বুঝতে পারছো? দেখো তাহলে এখানে আমরা যদি একটু সামারিটা দেখি, যে this passage presents a powerful and symbolic vision of spiritual and emotional desolation in a post-war or post-apocalyptic world. The image evokes a sense of suffering, confusion and collapse of human civilization. দেখো, the sequence begins with torchlight red on sweaty faces. এর দিয়ে কি বলতে যাচ্ছে? a scene of chaos, violence or fear. তাহলে এই যে ফেস গুলো হচ্ছে সোয়েটি, এটা দিয়ে কি আমরা কি কি বুঝতে পারি? সোয়েটি কখন হয় মানুষের ফেস? কঠোর পরিশ্রমে হয়, ভয়ে হয়, আতঙ্কে হয়, নাকি এরকম বলছে, পসিবলি রেফারিং টু আ মোমেন্ট অফ কনফ্লিক্ট, এক্সিকিউশন আর পারসিকিউশন, কারণ এখানে সেই কথাটা ইন্ডিকেট করা হয়েছে। কেমন দেখো, আফটার দ্য অ্যাগনি ইন আ স্টোরি প্লেসেস দ্য শাউটিং, ক্রাইং, প্রিজন, প্যালেস, রিভার, সব জায়গায়, হ্যাঁ মানে কি এইভাবে তিনি একটা ছবি ঠিক ওই সেই সাদা কালো একটা আর্টের মতো করে তিনি অঙ্কন করেছেন। এবং সেখানে কি বলছে দেখো, পসিবলি রেফারিং আ মোমেন্ট অফ কনফ্লিক্ট, এক্সিকিউশন এন্ড পারসিকিউশন, the red light and sweating faces hints at intense physical and emotional pressure, perhaps symbolic of human suffering under moral and social collapse. এছাড়া হচ্ছে কি, this is followed by the frosty silence in the gardens, which contrasts sharply with the previous image. The silence is not peaceful but cold and lifeless, suggesting a spiritual stillness. দেখো সাইলেন্স তো অনেক ক্ষেত্রে ভালো হয় নাকি, কি দেখ এখানে বলছে কি ফ্রস্টি সাইলেন্স, এই ফ্রস্টি দিয়ে কি বোঝানো হচ্ছে? কোল্ড অ্যান্ড লাইফলেস। সাইলেন্স তো ভালো, আমাদের জন্য অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু এখানে বলা হচ্ছে ফ্রস্টি সাইলেন্স, যেটা দিয়ে বোঝাচ্ছে কি কোল্ডনেস,
ওয়ার্কনেস না থাকা, তাই বলছে দেখবে স্পিরিচুয়াল স্টেরিলিটি এন্ড ইমোশনাল নামনেস ইন আ প্লেস দ্যাট ওয়ান্স সিম্বলাইজ বিউটি এন্ড গ্রোথ। এটা গার্ডেন দিয়ে কি বলছে, যেটা বিউটি এবং গ্রোথের একটা জায়গা, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি ইমোশনাল নামনেস। আর চারিদিকে বললাম কি আমাদের এত সৌন্দর্য, হ্যাঁ, এত চকচকে রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম প্রতিষ্ঠানে আজ এসি নাকি, অধিকাংশ মন্দির মসজিদ গির্জাতে কি এসি আছে না এখন? বলো, এক সময় গির্জা মসজিদ মন্দির ছিল হচ্ছে কাঁচা মাটি দিয়ে তৈরি হতো, খড়কুটা দিয়ে তৈরি হতো, খড়ের চালাতে আমরা গির্জা করেছি এক সময়, সেটা এখন মনে করো সেই বিশাল করে মারানো, হ্যাঁ, সেই ইট পাথর দিয়ে কনক্রিটের টাইলস করা, হ্যাঁ, তারপর হচ্ছে এসি লাগানো, কত কিছু। কিন্তু কি দাঁড়াচ্ছে সেখানে বলো, সেখানে স্পিরিচুয়াল সেই ডেভেলপমেন্টটা কি আছে আমাদের? বলো আছে না স্যার, স্পিরিচুয়ালি ব্যারেন। এখন তো মোটামুটি বলা যায় যে আগে যদি গ্রামে একটা মসজিদ থাকতো আজ থেকে 20 বছর আগে, এখন কয়টা করে বলো? সেই গ্রামে এখন মিনিমাম স্যার গলিতে 20টা দিকে, হ্যাঁ, 4 পাড়াতে মিনিমাম 4টা থাকবে। এবং যখন আজান পড়বে তখন কে কত জোরে আজান দিতে পারে, ঠিক আছে তো? একজনের আজান যে আরেকজনের আজানকে ডিস্টার্ব করছে সেটা কথা না, কথা আমাদেরকে এখন আজান করতে হবে, ঠিক আছে তো? আবার এদিকে আমাদের চার্চে কার মাইক কোন দিকে, 2 চার্চের মাইকে একদম পাশাপাশি ভিড়িয়ে দিয়ে গেছে, ওদিকে চার্চে চলতেছে বক্তৃতা, এদিকে চলতেছে বক্তৃতা, কারটা শুনবি শোন, হ্যাঁ, দেখ ধর্ম কাকে বলে আমরা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ধর্ম, ধর্মের প্রতিযোগিতা চলতেছে, কারা কত দেখিয়ে দিতে পারে, বুঝতে পেরেছো? স্যার আমাদের এইদিকে এক গ্রামে ছোট গ্রাম 4-5টা নামযজ্ঞ অনুষ্ঠান দেয়। হ্যাঁ, সেটা তো বললামই। আবার কি কি হচ্ছে দেখো, আমাদের গ্রামটা খুবই ছোট্ট একটা গ্রাম, এই যে যখন বড়দিন আসবে, বিভিন্ন প্রোগ্রাম আসবে, আরে বাবা 4 পাড়াতে 25-30টা করে সাউন্ড বক্স, ঠিক আছে তো? সেই রকম ইয়া নিয়ে আসবে, সাউন্ড সিস্টেম নিয়ে আসবে, নিয়ে এসে মোটামুটি চালাই দিবে, শুধু সাউন্ডে শুধু ঘরগুলো কাঁপতেছে আর ধাক্কা ধাক্কি হচ্ছে, হ্যাঁ। আর এইটা গ্রামের যারা প্রধান তারা বলবে হেভি আনন্দ করতেছি আমরা, ওরে আনন্দ, এই আনন্দ যেন আমাদের আনন্দকে আরো বেশি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, সৃষ্টিকর্তা যেন নেমে এসেছে, হ্যাঁ, এরকম আর কি। সৃষ্টিকর্তা আমাদেরকে সেই আনন্দ করার তৌফিক দিয়েছে, কত কিছু, আরে বাবা বাবা, হ্যাঁ। আর শুধু বিট শোনা যায় আর কিছু শোনা যায় না। যে একজন অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, এমন হয়েছে একবার তো কি হয়েছে যে যেখানে বক্স বাজাচ্ছে সেখানে একজন অসুস্থ ব্যক্তি, প্যারালাইসিস ব্যক্তি, তাকে করেছে কি জানো, তাকে ভ্যানে করে ওই পাড়ার ওই অন্য পাড়াতে রেখে আসছে, যেখানে আমরা বলছি কত মানবিক দেখছো আমরা গান বাজাবো বলে একজন অসুস্থ ব্যক্তিকে আমরা কত ভালোভাবে সেবা করেছি, তাকে আমরা ওই পাড়ায় যেখানে সাউন্ড যাবে না সেখানে রেখে এসেছি তাকে আমরা, তার বিশেষ উৎসবের দিনে। আমরা কত মানবিক দেখতে পাওনি, ঠিক আছে? এবং আমাদের চার্চে যখন এগুলোকে বলা হচ্ছে কি জানো, হ্যাঁ, একদম জিসাস খ্রাইস্টের জন্মের সময় যেমন হেভেন থেকে অ্যাঞ্জেলরা এসে নাচা গানা করতেছিল, তারা যেমন আনন্দ করতেছিল, আমরা আজকে সেরকম আনন্দ করেছি। এরকম আনন্দ করার শক্তি কে দেয়? এইরকম করে, আরে কি ধর্ম, হ্যাঁ, প্রাণটা ভরে যাচ্ছে এই ধর্ম দেখে, বুঝতে পারছো? এইরকম আর কি, হ্যাঁ, যে গার্ডেন যেটা ছিল সেটা এখন ফ্রস্টি কোল্ডনেস, আমরা বুঝি না আজকে কি করতে হবে। তাই বুঝলে দেখো, the garden traditionally a symbol of paradise or hope is now frozen and dead, indicating a loss of spiritual vitality. Then comes the agony in stony places. Stony places মানে যেখানে ওই যে আত্মিক যেন উন্নয়ন নেই, সব চারিদিকে পাথর, ওই যে আমরা ধর্ম করতেছি কিন্তু ধর্ম আমাদের কি বলতেছে সেটা আমাদের খেয়াল নাই, হ্যাঁ, ধর্মের উৎসবটা আমাদের মনে পড়ছে কিন্তু ধর্মের নীতি নৈতিকতা আমাদের মাথায় কাজ করছে না, ঠিক আছে? তাই বলছি ইট কনভেজ আ ডিভাইড অফ কম্প্যাশন এন্ড ফার্টিলিটি। দেখো কম্প্যাশন নাই, দয়া মায়া নাই, তাই তো? স্পিরিচুয়াল ফার্টিলিটি নাই, আমরা তো ডেড। শেষ পর্যন্ত এখানে যেটা বলছে দেখো, দ্য 3 লাইনস, হি হু ওয়াজ লিভিং ইজ নাও ডেড। এক সময় যারা আমরা জীবিত ছিলাম বলে মনে করা হয়, আমরা সব মরে গেছি। দেখো বলছে দ্য পারসন, পারহ্যাপস হিউম্যানিটি ইটসেলফ হ্যাজ অলরেডি পেরিশড। Those who remain alive are in the process of dying spiritually, emotionally, or even physically. The phrase with a little patience implies a slow, resigned acceptance of this fate. মানে কি আমরা মেনে নিচ্ছি, এই যে বললাম না যে এটা তো হয় স্যার, আগেও হতো এখনো হচ্ছে, শুধু প্রকাশ পায়নি আগে, এখন প্রকাশ পাচ্ছে। তাহলে এত শিক্ষা, এত উন্নয়ন, এত মসজিদের সংখ্যা, এত ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা, এত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, এত জেলা থানা আর্মি বিডিআর, এত কিছু এত কিছু এত কিছু, তাহলে এত কিছুর মধ্যেও এগুলো কেন বাড়বে, এগুলো কেন হবে বলো? শিক্ষাটাই নেই। হ্যাঁ বলো।
মানে মূলত মানুষের এখন ওই যে অ্যাকচুয়াল যে শিক্ষাটা, নীতি নৈতিকতা, এগুলো তো অনেক আগেই দেখা যায় যে বিসর্জন হয়ে গেছে। তো এর জন্যই মানে সবকিছু আসলে কোয়ান্টিটিতে বেশি আছে, কিন্তু কোয়ালিটিগত দিক থেকে তার বললাম তো যে মানুষের আগে আগে আর্মি বিডিআর পুলিশ কতগুলো ছিল, কোথায় আগে যদি ফাঁড়ি থাকতো একটা, অনেকগুলো গ্রাম মিলে, এখন মনে হয় পুরো এলাকা এলাকা ফাঁড়ি। হ্যাঁ, তাই না? এখন পাকা রাস্তা চারিদিকে, চারিদিকে কত উন্নয়ন, চারিদিকে শিক্ষিতের হার। এখন গ্রামে গেলে পারে কমপক্ষে এসএসসি পাস, মিনিমাম এসএসসি পাস মানুষের সংখ্যা আগে অশিক্ষিত থেকে এখন বেশি, নাকি? আগে অশিক্ষিত মানুষ বেশি ছিল, এখন অন্তত এসএসসি পাস মানুষ আছে গ্রামে, থাকবে কিনা পার্সেন্টেজে বেশি। হ্যাঁ, জি স্যার। তাহলে কি হচ্ছে? অন্তত ধর্মীয় নলেজ আগে মানুষ শুনে হতো, এখন মিনিমাম অন্তত মানুষ ধর্মীয় বইটা পড়ার মতো তাদের যোগ্যতা দক্ষতা আছে, কিন্তু হচ্ছে না কই। অতএব ওভারঅল দিস প্যাসেজ ক্যাপচার্স দ্য ব্লিকনেস, স্পিরিচুয়াল এমটিনেস and existential despair of modern life in the aftermath of cultural collapse. Eliot draws on powerful imagery to depict a civilization that has lost its way. ওই একই জিনিস, যেহেতু এগুলো তোমরা পড়বা, দেখো এগুলো বুঝতে হলে তোমাকে এই যে মিলিয়ে নিতে হবে যে আসলে কি বলতে চাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, যে গার্ডেন, যে বিউটি, সেটা এখন আমরা আছি। এই সময়ে আমাদের মানুষের সাথে মানুষের সখ্যতা, একটু যোগাযোগ ব্যবস্থা বেশি হয়েছে, কিন্তু তার সাথে আসলে আমরা আগে জীবিত অবস্থায় থাকলেও এখন আর আমরা যেন সেটা নেই, আমরা মরে গেছি স্পিরিচুয়ালি। দেখো এবার কি বলছে, here is no water but only rock. ওয়াটার কি? লাইফ, মানে পানির আরেক নাম কি বলো? পানির আরেক নাম কি? জীবন। জীবন। হ্যাঁ, কিন্তু এখন আর পানি নাই, কি আছে? বলে here is no water but only rock. হ্যাঁ, rock and no water, চারিদিকে পাথর, পানি নাই। কেমন একটা লাগবে, একটা দোমাট্টানো পরিবেশ। and the sandy road, the road winding above the, দেখো above among the mountains, which are mountains of rock without water. আর আমরা যে রোডে হাঁটতেছি দেখো, and the sandy road, the road winding above among the mountains, যেন আমরা যে রোডে হাঁটছি সেই রোডটা যেন কি করছে, ঘুরে ঘুরে মাউন্টেনের উপরে আমাদেরকে নিয়ে যাচ্ছে। যে মাউন্টেনটা আবার কেমন, which are mountains of rock without water. হ্যাঁ, পানি নাই কোনো দিকে। পানি নাই মানে কি? স্বস্তি নাই, শান্তি নাই, জীবন নাই। if there were water, আর যদি ওয়াটার থাকতো, দেখো if এটা কোন কন্ডিশন? পাস্ট কন্ডিশন না? if there were water, যদি ওয়াটার থাকতো তাহলেই তো আমরা we should stop and drink. amongst the rock one cannot stop or drink. তাই তো, যেহেতু পানি নাই, চারিদিকে রক, তাহলে আমরা কিভাবে থামবো এবং চিন্তা করে দেখবো যে আমরা ড্রিঙ্ক করবো কিনা। সোয়েট ইজ ড্রাই, দেখো চারিদিকে পানি নাই, এই জন্য আমাদের ঘাম কি, শরীরে কি ঘাম আছে নাকি ঘামও শুকিয়ে গেছে বলো? হ্যাঁ, এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থা যে আমাদের ঘামও শুকিয়ে গেছে। and feet are in the sand, ঠিক অনেকটা মরুভূমির মধ্যে, মরুভূমির মধ্যে যদি পানি না পাও, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, হ্যাঁ, বালির ভিতরে পা পুঁতে যাচ্ছে, এই অবস্থায় কেমন হবে বলো? জীবনের কোনো আশা আছে, আকাঙ্ক্ষা আছে, বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে বলো? থাকবে না তাই বলছে সোয়েট ইজ ড্রাই and feet are in the sand. বলছে if there were only water amongst the rock, যদি পানি থাকতো তাহলে অন্তত আমরা বাঁচতে পারতাম। কিন্তু দেখো বলছে কি ডেড মাউন্টেন, মাউন্টেন পুরো শুকিয়ে খড়খড়া হয়ে গেছে, হ্যাঁ, ডেড হয়ে গেছে। দেখো মাউন্টেন মাউথ অফ ক্যারিয়াস টিথ দ্যাট ক্যান নট স্পিচ, ঠিক মাউন্টেনের অবস্থা এমন হয়ে গেছে যে আমাদের মুখের ভিতরও শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে কেমন হয় না বলো তো? আমরা থুতু ফেলতে পারি না, না? যখন মুখ শুকিয়ে যায় তখন কি থুতু আসে মুখে? এমন ভাবে শুকিয়ে গেছে যে আমরা থুতু পর্যন্ত ফেলার মতো সুযোগ নাই, এরকম আর কি অবস্থা পুরো মাউন্টেন। মাউন্টেন মানে কি আমাদের এই পুরো লাইফটাকে বলছে, যার উপর ভর করে আমরা চলছি। হ্যাঁ, তাই বলছে here one can neither stand nor lie nor sit. There is not even silence in the mountains. এমন কি there is not even silence in the mountains মানে কি সেখানে নীরবতাও নেই। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সেখানে নীরবতাও নেই, মানেটা কি?
মানে সাউন্ড তো নেই, তার সাথে সেখানে নীরবতাও নেই। মানে নীরবতা তো একটা বিষয় নাকি, নীরবতাও একটা বিষয়। তো সেই মাইনাস আর শূন্য, তাই তো, শূন্যও তো একটা সংখ্যা নাকি, বলো। একটা জায়গাতে কিছু না থাকা, কিছু না দেওয়া আর শূন্য দেওয়ার মধ্যে কি পার্থক্য আছে না, বলো। শূন্য তো একটা জায়গা দখল করে। এখন আমি বললাম এখানে একের পর কি আছে, এখন একের পর কি আছে, একের পর কিছু নাই, এই তো, একের পর কিছুই নাই, তার মানে কি এটা কিছুই নাই। আর একের পরে কি আছে এখন, বলো। শূন্য। শূন্য আছে। তাহলে শূন্যও তো কিছু নির্দেশ করছে। তার মানে যদি সাইলেন্স থাকতো, তাও তো আমরা বুঝতাম যে সাইলেন্স মানেই হচ্ছে নিশ্চয়ই এখানে সাউন্ড ছিল, সেটা বোঝাচ্ছে। তার মানে সেখানে সাইলেন্সও নাই, তাহলে তো সাউন্ডের কথা আসছেই না। তাহলে দেয়ার ইজ নট ইভেন সাইলেন্স ইন দ্য মাউন্টেন্স বাট ড্রাই স্টেরাইল থান্ডার উইদাউট রেইন। দেখো আবার বলছে কি, চিন্তা করো, বৃষ্টি নাই, থান্ডার হচ্ছে, আবার সেই থান্ডারটা কেমন, বলো। ড্রাই স্টেরাইল থান্ডার, মানে সেই থান্ডারেও কি নাই, বলো। থান্ডারও স্টেরাইল, স্টেরাইল মানে বুঝো তো, মানে কি শূন্য, তাই না? হ্যাঁ, থান্ডারেরও সাউন্ড নাই। তাহলে থান্ডারেরও সাউন্ড নাই, তাহলে সেকে আমরা থান্ডার বলতে পারি কিনা। তার মানে ব্যাপারটা এরকম, বিষ আছে কিন্তু বিষে কাজ হয় না, শুধু বিষ বলতেছি। হ্যাঁ, ব্যাপারটা এরকম, বিষ কিন্তু কি বলবো, নির্বিষ বিষ নাকি, ব্যাপারটা এরকম না। যে বলছে চারিদিকে নীরবতা, মানে নীরবতাও নেই, বৃষ্টি তো নাই, থান্ডার আছে, তাও আবার ড্রাই স্টেরাইল থান্ডার। তার মানে কি, মানে এখানে তিনি কি বলতে যাচ্ছেন, যে আসলে বর্তমান যে অবস্থা সেটাই, হয়তো তার সময় আরো ছিল, মানে এমন ব্যাপারটা যেন তিনি প্রকাশ করতে পারছেন না, যে কি বলবো আমি এটাকে, আসলে কি বলে প্রকাশ করবো এটাকে। হ্যাঁ, তা হচ্ছে বাট ড্রাই স্টেরাইল থান্ডার উইদাউট রেইন, দেয়ার ইজ নট ইভেন সলিটিউড ইন দ্য মাউন্টেন্স। এমন কি সলিটিউড মানে কি, সলিটিউড মানে কি, বলো। নীরবতা, তাই তো, শান্ততা, স্বস্তিবোধ, সেটাও যেন মাউন্টেনে নেই। বাট রেড সাইলেন্ট ফেসেস নিয়ার অ্যান্ড স্নার্ড, শুধুমাত্র পানি না পেয়ে, ছায়া স্বস্তি না পেয়ে, মানুষের মুখ কি হয়ে গেছে, রেড অ্যান্ড সাইলেন্ট মানে কি, ফুলে লাল হয়ে গেছে। এই অবস্থায় সে শুধু নাক ছিটকাচ্ছে। আর স্নিয়ার মানে কি, বলো। স্নিয়ার অ্যান্ড সান মানে কি, নাক ছিটকানি, তাই তো, এক ধরনের অস্বস্তি বোধ করা। ফ্রম ডোরস অফ মাড ক্র্যাকড হাউসেস, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে কি, ফ্রম ডোরস অফ মাড ক্র্যাকড হাউসেস, যে হাউসগুলো মাড ক্র্যাকড হয়ে গেছে, মানে কি, সে বাড়িতেও পানি নাই, মাটি ফেটে গেছে বাড়ির, সেই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রেড সাইলেন্ট ফেসেস মানুষগুলো শুধু মৃত্যুর জন্য হয়তো অপেক্ষা করছে। কারণ কি, ইফ দেয়ার ওয়্যার ওয়াটার, যদি পানি থাকতো, যদি পানি থাকতো বলে শেষ করলো, মানে কি, পানি থাকলে মানুষগুলো কি হতো, বাঁচতো, না বেঁচে যেত, বাঁচতো। কিন্তু নাই যেহেতু, তাই এরকম একটা পরিবেশ তৈরি, চারিদিকে রক, তাই তো, মানে যে জায়গাটাকে এখানে ইমেজে তুলে ধরা হলো, অস্বস্তিকর একটা জায়গা, জীবনকে নিয়ে চলার মতো একটা জায়গা এটা না। হ্যাঁ, তাই দেখো এখানে কি বলছে সিম্বলিকলি, দেখো, in this passage presents a haunting image of a desolate and lifeless landscape dominated by dryness, rock and barrenness. The speakers describe a world, এখানে মাউন্টেন বলতে আমরা কি বুঝাবো, একটা ওয়ার্ল্ড, একটা প্লেস কে বোঝাবো, যেখানে কোনো পানি নাই, অনলি দেখো আনএন্ডিং রক এন্ড স্যান্ড। এটা দিয়ে কি বলছে, দেখো, the absence of water symbolize spiritual drought, emotional emptiness and the collapse of life sustaining forces, মানে লাইফ সাস্টেনিং ফোর্স, এটা ওয়াটার কে বোঝানো, সেই ওয়াটার নাই। The road that winds through the mountains, মানে কি, আমাদের জীবনটাও কেমন, জীবন চলার পথটা হচ্ছে উইন্ডিং, স্ট্রেট নয়, আঁকিয়ে বাঁকিয়ে চলা রাস্তা, যেটা পাহাড়ে থাকে আর কি। যে পাহাড়ে আমরা জীবন খোঁজার জন্য উপরের দিকে উঠছি, কিন্তু সেখানে শুধু দেখছি লাইফলেস and only rock, there is no water. যদি থাকতো, যদি ওয়াটার থাকতো, তাহলে হয়তো আমরা এখানে একটু থেমে স্বস্তি নিয়ে থাকতে পারতাম। কিন্তু এই জীবনটা কি এরকম না, তাহলে চলার পথটা মনে করো জীবনটা, আমরা থামতে পারছি না, জীবন তো চলছে, জীবন জীবনের মতো যেন পাহাড় বেয়ে উপরে উঠছে,
খুব কষ্ট করে যেন আমরা জীবনটাকে পরিচালনা করছি। হ্যাঁ, থামার সময় নেই, রেস্ট নেওয়ার সময় নেই, কারণ এখানে রেস্ট নেওয়ার মতো কোনো জায়গাও নেই। তুমি থামবে কিভাবে? তুমি কার সাথে আলোচনা করবে, কার সাথে বসবে, কে তোমাকে স্বস্তি দিবে যে তুমি একটু বসে শান্তি সাথে তুমি একটু ভাববে, একটু রেস্ট নিবে? তুমি তো ঘুমিয়েও শান্তি পাচ্ছ না, কারণ তোমার মাথায় সবসময় একটা টেনশন, লাইফ নিয়ে টেনশন, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে টেনশন। বলো, আমাদের বর্তমান যে বাংলাদেশের যে অবস্থা, তাই তো, সারা বিশ্বের অবস্থা তো আছেই, বাংলাদেশের যে অবস্থা এখন বর্তমানে রাজনৈতিক দিক থেকে, তাই তো, যে অবস্থাটা চলছে, এখানে কি আমরা ভালো অবস্থানে আছি বলো? না স্যার। কখন কি হয়ে যায়, কে কাকে মারতেছে, কে কখন কাকে কি করতেছে, কোনো ঠিক নাই। হ্যাঁ, এরকম একটা অবস্থানে চলতেছে। একদল দেশটাকে ভালো করার চেষ্টা করতেছে, আর একদল দেশটাকে অস্বস্তিকর একটা অবস্থায় ফেলার চেষ্টা করতেছে। এটা উদ্দেশ্যটা কি? একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে যে রাজনীতিটা মানুষের কল্যাণে, একটা দেশের সভরেনিটি রক্ষা করার জন্য, একটা জাতির কল্যাণের জন্য রাজনীতি, সেই রাজনীতি যদি এত খারাপ হয়, হ্যাঁ, এত লাইফ থ্রেটেনিং হয়, তাহলে সে দেশটা কেমন করে চলতে পারে? তো সেই অবস্থাটা আমাদের, যে মানুষকে যেন ঠেকানোই যাচ্ছে না। এত ভিডিও ভাইরাল হচ্ছে, এত কিছু দেখতেছে, এত কিছু, কিন্তু মানুষ যেন কিছু মনেই করছে না। কেমন যেন একটা ওই, মানে কি বলবো, যে ওই যে বললাম যে ভাববো আমার যে ক্ষতি হবে, এই একটা কি অবস্থা ছিল জানো? মানুষের যে আগে একটা অভ্যস্ত ছিল যে আমি কোনো খারাপ কাজ করলে রাজনৈতিক একটা আমি সাপোর্ট পাবো, যেটা পেলে আমার কেউ ক্ষতি করতে পারবে না, আমি যতই কারো ক্ষতি করি না কেন, যতই অপরাধ করি। এটা একটা অভ্যাস হয়ে আছে মানুষের, সেই অভ্যাসটা অনুসারে এখনো তারা চলছে, পর্দা সরে গেছে এটা, তারপরে মানুষের সেই অভ্যাসটা এখনো যায়নি, তাই নয় কি বলো? এখনো যায়নি, শুধুমাত্র পর্দাটা হঠাৎ করে সরে গেছে, আর তার সেই অবস্থায় সেই কাজটা আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে। তো সেই পরিস্থিতি এখন বর্তমানে চলছে। তাই বলছে, দেখো আমরা যদি একটু দেখি, থ্রু আউট দ্য প্যাসেজ দ্য রিপিটেড লংিং ক্রাই, দেখো বারবার বলা আছে, ইফ দেয়ার ওয়ার ওয়াটার, মানে আমরা বাঁচতে পারতাম, এমফাসাইজ দ্য ডেসপারেট হিউম্যান নিড ফর স্পিরিচুয়াল রিবার্থ, ইমোশনাল নারিশমেন্ট এন্ড রিনিউয়াল, বাট ইন দিস ওয়েস্টল্যান্ড such hope is constantly denied. The entire scene powerfully conveys the theme of spiritual desolation and the intense yearning for redemption in a broken world. হ্যাঁ, বলো, যে দেশে, যে সমাজে এখন মানুষ কি দ্বারা বেশি পরিচালিত হয় বলো তো? ধর্ম দ্বারা বেশি পরিচালিত হয় বলো, নাকি মুক্ত চিন্তা বা স্বাধীনতা দিয়ে মানুষ বেশি পরিচালিত হয়? কোনটা? ধর্ম দ্বারা। হ্যাঁ, ধর্ম দ্বারা পরিচালিত হচ্ছে মানুষ আমরা। আমরা যেটাকে স্বাধীনতা বা মুক্ত চিন্তা বলতেছি, সেটা কি আসলে তাই? হ্যাঁ, বলো, স্বাধীনতা বা মুক্ত চিন্তা বলতে কি বোঝায়? স্বাধীনতার সংজ্ঞা কি? মানে তুমি যা খুশি তাই করতে পারবা, এটাই তোমার স্বাধীনতার সংজ্ঞা? না স্যার, স্বাধীনতার সংজ্ঞা হইল আপনার অপরের মানে উপরে জুলুম বা অত্যাচার না করে ওই তার জন্য স্পেস রেখে নিজেই কার্যক্রম স্বাধীনভাবে করাটা, এটাই স্বাধীনতা। স্যার আমার মতে মনে হয় স্যার বাক স্বাধীনতা সব থেকে বড় স্বাধীনতা। কিন্তু স্যার এখন কথা হচ্ছে যে ওই যে আমরা যে বিষয়টা দেখলাম স্যার, হচ্ছে কি যেন বলে, যে লোকটাকে মেরে ফেললো ব্যবসায়ীকে, স্যার ওখানে তো স্যার যারা মারতেছিল তারা বাদে আরো অনেকেই ছিল, কেউ তো একবারও কথা বললো না যে হচ্ছে তোমার ওকে মেরো না। তাহলে বাক স্বাধীনতা তো নাই স্যার এখনো। এখন হয়তো ওরা ভয় পাচ্ছিল যে যদি বলি আমাকে তো মারবে, তাহলে বাক স্বাধীনতা নাই, তাহলে এটা কিসের স্বাধীনতা? যে অলরেডি আমরা তো এটা জেনে জেনে অভ্যস্ত যে এই যে হত্যাটা করতেছে তার পিছনে নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে জড়িত, তাই না? তাকে যদি আমরা কিছু বলি সে তো মুক্ত হবেই, হয়ে এসে আমাদের উপরে আবার জুলুম করবে। এই ভয়ে যে আমরা আছি, আমরা তো একটা আতঙ্কের ভিতরে আছি, ঠিক আছে? তো আমরা তো কিছু বলতে পারছি না, কারণ কি? আমরা তো এই যে উই আর অলরেডি ডেড। ভীত মানুষ মরার আগে কয়বার মরে, একটা কথা আছে না? বারবার মরে স্যার। হ্যাঁ, যে অরিজিনাল মৃত্যুর আগে একজন ভীত মানুষ বারবার মরে। তা আমরা অলরেডি তো মরে শেষ হয়ে আছে, আমাদের কিছু বলার নেই, আমরা অলরেডি মৃত। কারণ আমরা দেখে এসেছি যে আজকে যে ব্যক্তির বিরুদ্ধে আমরা দাঁড়াবো তার পিছনে তো রাজনৈতিক ক্ষমতা জড়িত, সে তো মুক্ত হবেই, হয়ে তো আমাদের উপর আবার জুলুম করবে।
এখানে আইন তার কিছু করতে পারবে না, এখানে সরকার, এখানে প্রশাসন তার কিছুই করতে পারবে না। তাহলে আমরা হুদাই কেন এই ঝামেলার ভিতরে জড়াতে যাব? ঠিক আছে না, এরকমই তো ব্যাপারটা। আর এটা যখন হচ্ছে, এখন ওই যে বললাম যে সে পর্দাটা সরে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে কি জাতীয় জুলুম চলছে। আবার রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য তো বলা মুশকিল, কে আসলে কাকে দিয়ে কি করাচ্ছে এটাই তো আমরা বুঝতেছিলাম। সবকিছু হচ্ছে কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। হ্যাঁ, রাজনীতিকে আমরা ধর্মের উপরেও আমরা গুরুত্ব দিই, ঠিক আছে তো? এই জন্য আমাদের প্রবলেমগুলো চলছেই। আচ্ছা, তারপরে আসি, দেখো এগুলো একটু পড়ে নিবা, তাহলে বুঝবা আরো ভালো করে। আজকে আমরা মোটামুটি একটু শেষ করব। দেখো অনেক কিছু বলা আছে। এরপর ওর সাথে লিঙ্ক লাগিয়ে দেখো, অ্যান্ড নো রক বলছে কি, এরপর আবার বলতেছে অ্যান্ড নো রক, মানে কি এই পরিবেশটা কি ভালো হবে? অ্যান্ড নো রক, আগেরটা কি ছিল? শুধু রক অ্যান্ড রক। এবার বলছে অ্যান্ড নো রক, if there were rock and also water and water, বিশেষ করে কাকে জোর দিচ্ছে দেখো, যে রকও নাই। এখন যে জায়গাটা, আরেকটা জায়গাতে তো রক ছিল নাকি? যে জায়গায় ছিলাম সেখানে মাউন্টেন ছিল, মোটামুটি আমরা একটু পা দাপিয়ে চলতে পারছিলাম। আরে বাবা, এখানে তো রকও নাই। if there were rock, যদি রকটাও যদি থাকতো, and also water, আর যদি পানি থাকতো, and water, অন্তত যদি পানি থাকতো, আর স্প্রিং, দেখো আ পুল, আর স্প্রিং মানে কি? স্প্রিং মানে কি একটা ঝর্ণা টাইপের, যেখান থেকে কি হয়, পানি পড়ে না? যদি স্প্রিং থাকতো, আ পুল এবং দ্য রক, পাথরের ভিতর দিয়ে বয়ে চলা যদি একটা এরকম ঝর্ণা বা পুল থাকতো, if there were the sounds of water only, যদি পানি নাও থাকতো, শুধু যদি আমরা পানির সাউন্ডটা তো শুনতে পেতাম, যে পানি ওই দূরের কোথাও আছে নাকি, যে দূরের কোথাও পানি অন্তত আছে, ঠিক আছে? ঠিক এই গল্পের মতো একটা, যে এই গল্পটা তোমাদের বলেছিলাম কিনা, ওই যে তোমার হরিণের গল্পটা, সুলাইমান, আমাদের এক স্যার বলেছিলেন, আমি এটা কখনো এখনো পাইনি বা দেখিনি, কিন্তু স্যার এভাবে কথাটা বলেছিলেন, যে এটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কখনো, এই জায়গাটা মনে আসলে আমার ওই কথাটা মনে পড়ে, গল্পটা। মনে পড়ছে না স্যার, হ্যাঁ, করেননি। একটা এলাকায় বা একটা দেশে নাকি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, খরা, তো ঘাস সব শুকিয়ে গেছে, ঠিক অনেকটা ওই সেই ইয়ার মতো মনে করি, ইডিপাসের মতো, হ্যাঁ ইডিপাসের মতো, যে সব শুকিয়ে গেছে, পশু পাখি প্রাণী পানি পাচ্ছে না, তাদের সন্তানেরা মারা যাচ্ছে, হ্যাঁ, গাছ নাই, ঘাস নাই ইত্যাদি। তা কিছু হরিণ তৎকালীন সময়ে ডেভিড কিং সুলাইমানের কাছে আসছে, কি হতো, যে ওনার সাথে নাকি যেহেতু সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ঈশ্বরের একটা যোগাযোগ ছিল, তা হরিণরা আসছে। তা হরিণরা বলতেছে রাজাকে, যে রাজা, আপনার সাথে যেহেতু সৃষ্টিকর্তার একটা যোগাযোগ আছে ঈশ্বরের, তা আপনি যদি একটু ঈশ্বরকে জিজ্ঞাসা করতেন যে পানি কবে হবে, মানে বৃষ্টি কবে হবে, তা না হলে তো আমরা তো মারা যাচ্ছে, আমাদের সন্তানেরা মারা যাচ্ছে। তা সুলাইমান রাজা আল্লাহকে জিজ্ঞাসা করেছে, ঈশ্বরকে জিজ্ঞাসা করেছে, ঈশ্বর বলছে যে এখনো অনেক দেরি, তাও ধরো 30-40 বছর পরে হবে বৃষ্টি। এই কথাটা যখন সুলাইমান রাজা এসে হরিণদেরকে বলছে, তো ওই জায়গাতেই নাকি হরিণেরা নাচ করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো হরিণেরা নাচতে শুরু করে দিয়েছে খুশিতে, আর ওই ঠিক ওই নাচতে নাচতে নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে, হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তখন তো সবাই অবাক, যে হরিণরাও অবাক, যে রাজা বললো, যে ঈশ্বর বলেছে 30-40 বছর পরে বৃষ্টি হবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো কেন? তো তখন আবার হরিণরা রাজাকে বলতেছে, যে রাজা আপনি মিথ্যা বললেন কেন, যে আপনি বললেন 30-40 বছর পরে বৃষ্টি হবে, এখন কেন হলো? তো তাই তো কিং সুলাইমান তো খুব অপমানিত হলেন, হলে তারপরে আল্লাহকে বা ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন যে এমনটা করলেন কেন, আমাকে তো সব, আমি তো খুব অপমানিত হলাম। তো ঈশ্বর নাকি বলেছে যে দেখো, যে তারা আমার প্রতি এত সন্তুষ্ট বা খুশি হয়েছে যে 30-40 বছর পরে বৃষ্টি দিব, তাতেও তারা যে খুশি হয়েছে, আমাকে যে ধন্যবাদ দিয়েছে, যে কৃতজ্ঞতা প্রকাশ করেছে,
তাতে আমি তাদের কষ্ট সহ্য করতে পারিনি, এই জন্য আমি তাদের উপর আমি এই বৃষ্টি বর্ষণ করে দিলাম। ঠিক আছে, যে যদি যে পিওর সেই সন্তুষ্ট বোধটা, সেই খুশিটা, সেই কৃতজ্ঞতা বোধ যদি দেখানো যায়, তাহলে সৃষ্টিকর্তা অনেক সময় আমাদের ভাগ্য পরিবর্তন করেন। এরকম একটা ইয়া বলতে তিনি এই গল্পটা বলেছিলেন ছোটবেলায়। তখন আমি হয়তো 5-এ পড়ি, 4-5-এ প্রাইমারি স্কুলে থাকতে এক হাই স্কুলের টিচার আমাদের ওখানে বেড়াতে এসে এই গল্পটা বলেছিলেন। তখন থেকে আমার মাথায় হয়তো পুরোটা মনে নাই, কিন্তু এইটুকু কথা আমার খুব মনে লাগছিল। ঠিক আছে, যে তাই তো, যে হয়তো সৃষ্টিকর্তা আমার ভাগ্যে একটা জিনিস রাখেনি, হয়তো আমার কৃতজ্ঞতা, আমার আকাঙ্ক্ষা দেখে তিনি হয়তো এটা আমাকে দিতেও পারেন। ঠিক আছে, তো ঠিক ওই রকম যে যদি শুধু সাউন্ডও থাকে, পানিও যদি না থাকে, যদি শুধু সাউন্ডও থাকে, তাও তো আমরা একটা স্বস্তি নিয়ে বাঁচবো যে না, পানি কোথাও না কোথাও আছে, অতএব আমরা আমাদের পরিশ্রম চালিয়ে যাই, হয়তো আমরা হাঁটতেই থাকি, পানির কাছে আমরা পৌঁছাবই। ঠিক আছে, দেখো বলছে কি, যে ইফ দেয়ার ওয়ার দ্য সাউন্ড অফ ওয়াটার অনলি, হ্যাঁ, কি কথা বুঝতে পেরেছো? তার মানে কি এখানে কি বোঝাতে যাচ্ছে এই জায়গা দিয়ে, যে একটা আশা, না, একটা আশার ব্যাপার কিন্তু এখানে নির্দেশ করছে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি জি স্যার। স্যার আমরা যেমন রোজা রাখি আর ঘড়িতে সময় দেখি যে কখন সন্ধ্যা হবে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হবে না, আচ্ছা, যে শেষ তো হবে এর নাকি, শেষ তো স্যার আছে। তবে শিওরতে সন্ধ্যা হবে। হ্যাঁ, সন্ধ্যা হবে এবং রোজা ভাঙবই, অতএব সেই হিসাবে আরেকটু চালিয়ে নিয়ে এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল নাকি, প্রায় শেষ হতে আসলো, এভাবে হয়তোবা শেষ হয়ে যায় এক সময়। দেখানো সেরকম একটা একটা মানে কি বলবো, আকাঙ্ক্ষা, হ্যাঁ, ইচ্ছাকে এখানে নির্দেশ করা হয়েছে। যদি থাকতো, যদি থাকতো মানে কি, ওই জিনিসটা কি আছে বলো, যদি থাকতো মানে কি বলছে, ওই জিনিসটা কি আছে না নাই? নাই। নাই। নাই বলে বলতেছে যদি থাকতো, বলছে নট দা সিকারডা। হ্যাঁ, সিকারডা বলতে কি বলতে যাচ্ছে দেখ, দেখো এখানে হচ্ছে কি, এক ধরনের ইনসেক্ট, তাই তো, যেখান থেকে কি হয়, এক ধরনের সাউন্ড তারা ক্রিয়েট করে, তাদের বিশেষ করে পাখা দিয়ে। দেখো, a large homopetrous insect with long transparent wings found chiefly in warm countries, হ্যাঁ, যারা কি করে, makes a loud shrill droning noise, হ্যাঁ, এটা বলছে। তো এখানেও তা হচ্ছে নট দ্য সিকারডা অ্যান্ড ড্রাই গ্রাস সিঙ্গিং। চিন্তা করো, ড্রাই গ্রাস কি করতেছে, সিঙ্গিং করতেছে, ঘাস, হ্যাঁ, মৃত ঘাস আবার সিঙ্গিং করে, কি কি করে বলো, মানে সিঙ্গিং মানে এখানে বোঝাচ্ছে কি, তার ভিতরে সাউন্ড হওয়া, হ্যাঁ, বা রাসলিং সাউন্ড হওয়া, মানে মনে হচ্ছে যেন পানি আসতেছে, কিন্তু আসলে না। বলছে বাট সাউন্ড অফ ওয়াটার ওভার আ রক হোয়ার দ্য হারমিট থ্রাশ সিংস ইন দ্য পাইন ট্রিজ। যেন কি হচ্ছে, ড্রিপ ড্রপ, ড্রিপ ড্রপ, কিসের সাউন্ড এটা বলো, ড্রিপ ড্রপ, পানি স্যার। হ্যাঁ, পানি পড়ার সাউন্ড, হ্যাঁ, পানি পড়ার সাউন্ড শুনতে পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় কি নাই ওখানে কোনো, বাট দেয়ার ইজ নো ওয়াটার। হ্যাঁ, তারপর দেখো, হ্যাঁ, যে হোয়ার আ হারমিট থ্রাশ সিংস ইন দ্য পাইন ট্রিজ। হারমিট থ্রাশ বুঝো তো, একটা পাখি। হারমিট থ্রাশ কি একটা পাখি, সে কি করছে, ওই পাইন ট্রিতে হয়তো বসে গান করছে, তার গানের সাউন্ড হলো এটা, এটা আসলে পানির সাউন্ড না, বুঝতে পেরেছো? এটা হলো ওই পাখির ডাকের সাউন্ড। পানির সাউন্ড হলে হয়তো একটু বাঁচতাম, কিন্তু হলো না তো। দিস প্যাসেজ কন্টিনিউস এন্ড ইন্টেন্সিফাইজ দ্য পয়েন্ট সেন্ট্রাল ইমেজ অফ স্পিরিচুয়াল এন্ড ফিজিক্যাল ড্রট। এটা ড্রট, কোনো পানি নাই, হ্যাঁ, এবং বলছে কি যদি থাকতো, হ্যাঁ, এই জায়গাটা বিশেষ করে, ইফ দেয়ার ওয়ার রক অ্যান্ড অলসো ওয়াটার সাজেস্টিং আ ব্যালেন্স অফ ফার্মনেস অ্যান্ড রক অ্যান্ড ফ্লুইডিটি। রক তো থাকতে হবে আমাদেরকে ধরে রাখার জন্য, ওয়াটারও থাকতে হবে আমাদেরকে টিকিয়ে রাখার জন্য, যাতে মারা না যায়। কিন্তু কি হচ্ছে, এমন কি বলছে, দ্য পয়েট লংস টু হিয়ার দ্য সাউন্ড অফ ওয়াটার অনলি। দেখো, আ সুদিং লাইফ গিভিং সাউন্ড দ্যাট উড অফার কমফোর্ট অ্যান্ড রিলিফ। যে পানি না থাক, পানির সাউন্ডটা তো আমরা শুনতে পাই, হ্যাঁ, এবং বলছে কি দ্য সিকারডা আ সিম্বল অফ ড্রাইনেস অ্যান্ড হিট অ্যালং উইথ দ্য উইসপার অফ ড্রাই গ্রাস আন্ডারস্কোর দ্য লাইফলেসনেস অফ দ্য সিন। এছাড়া কি হচ্ছে দেখো, in contrast the speaker imagines the sound of water over a rock a natural and pure sound that would bring peace and reassurance. কিন্তু আসলে সেই পানি এখানে নেই,
but finally the line but there is no water brings the speaker and the reader back to harsh realities. এতক্ষণ কল্পনায় ছিলাম যে যদি থাকতো, যদি হতো, কিন্তু আসলে বাস্তবতায় নেই. Despite the vivid longing, the world remains barren and the hope for renewal remains unfulfilled. The repetition throughout the passage emphasizes the speaker's desperation and sorrow. এই একই কথা, একটু তোমরা একটু দেখে নিবা. আচ্ছা, তারপর কি বলছে এইখানে দেখো আরেকটা ইমেজ বলছে, হু ইজ দ্য থার্ড হু ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ? হু ইজ দ্য থার্ড হু ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ? তাহলে এখানে তিনজন, প্রথম জনকে বলো। ইউ তো হলো দ্বিতীয় জন, তাহলে প্রথম জনকে স্পিকার। আমি, তাই তো, আমি মানে স্পিকার। তাহলে থার্ড কে বলছে, দেখো হু ইজ দ্য থার্ড হু ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ? সবসময় তোমার পাশাপাশি হাঁটতেছে দেখি কে? বলছে হোয়েন আই কাউন্ট, যখন আমি কাউন্ট করি, দেয়ার আর অনলি ইউ অ্যান্ড আই টুগেদার, শুধু আমরা দেখি দুইজন আছি। হ্যাঁ, বাট হোয়েন আই লুক অ্যাহেড আপ দ্য হোয়াইট রোড, তারপর যখন আবার হাঁটার জন্য সামনের দিকে তাকাই, অমনি দেখি কি দেয়ার ইজ অলওয়েজ অ্যানাদার ওয়ান ওয়াকিং বিসাইড ইউ, যে তোমার পাশে তোমাকে ধরে হাঁটছে। দেখো গ্লাইডিং র্যাপড ইন আ ব্রাউন ম্যান্টেল, ঠিক অনেকটা ঠিক দেখবা যে ওই যে ইয়ে আছে না, যে একদম বোরকা পরার মতো করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্রাউন কালারের একটা ম্যান্টেল, মানে কি পোশাক পরে নিজেকে ঢেকে, হ্যাঁ, হুডেড, দেখো মাথায় হুড পরে কি করছে, তোমার পাশে হেঁটে যাচ্ছে। কে সে বলো? বলছে আই ডো নট নো হোয়েদার আ ম্যান আর উইম্যান, এটা কি পুরুষ না নারী আমি তাও জানি না, কিন্তু কেউ একজন আছে। বাট হু দ্যাট অন দ্য আদার সাইড অফ ইউ, তোমার পাশে যে আছে, তোমার ওই পাশে যে হাঁটছে সে কে হতে পারে বলো তো? একটা কি বলতে চাচ্ছে এখানে? তৃতীয় জন কে হতে পারে? কাকে বলা যাবে বলো তো? আমাদের সাথে আরেকজন কে থাকে? হ্যাঁ, হয় আমরা আমাদের সাথে থাকি, আমাদের যে কি আছে বলো, আমাদের একটা প্রত্যেকের ভিতরে কি আছে, দ্বিতীয় সত্তা আছে, তাই না? অথবা আরেকজনকে আমরা মনে করি যে আমাদের সাথে সবসময় থাকে, সে কে? হ্যাঁ, সৃষ্টিকর্তা। যে আমরা সবসময় মনে করি যে সৃষ্টিকর্তা হয়তো আমাদের সাথে আছেন। এর ভিতরে কাউকে একটা নির্দেশ করা হচ্ছে, তিনি মেয়ে না ছেলে তা জানি না, কিন্তু তিনি গোপনে নিজেকে ঢেকে সবসময় দেখি তোমার পাশাপাশি হাঁটছে। এটা আসলে কে? তার মানে এখানে প্রত্যেক ব্যক্তির সাথে একটা সত্তা অথবা তার সৃষ্টিকর্তার ইমেজকে এখানে কিন্তু ধারণ করা হয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে যেটা বলতে যাচ্ছে, যেটা আসলে in this mysterious and deeply symbolic passage Eliot introduces a figure of a third presence. হ্যাঁ, এটা আসলে কে? হ্যাঁ, বলছে এখানে যেটা বলতেছে, that this passage is often interpreted as an allusion to a phenomenon known as the third man factor. মানে সবসময় মনে হয় যেন আমাদের সাথে কেউ আছে বা থাকছে, এরকম একটা বোধ। এটা একটা মানে কি বলবো, অনেক সময় একটা সিনড্রোম বলা হয় এটাকে। দেখো থার্ড ম্যান সিনড্রোম, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আর সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স রিপোর্টেড বাই সার্ভাইভার অফ এক্সট্রিম কন্ডিশন। হ্যাঁ, যে অনেক খারাপ অবস্থানে যারা থাকে, যে অনেক দেখা যাচ্ছে তারা হয়তো খুব পাহাড়ে উঠেছে, তার সাথে যেন মনে হচ্ছে যেন কেউ যেন একজন আছে, অথবা কোনো গভীর খাদে পড়ে গেছে, অনেকদিন ধরে সে বেঁচে গেছে কোনোভাবে, সে হয়তো এসে বলতেছে কেউ যেন তাকে একজন, তার সাথে যেন কেউ সঙ্গ দিয়েছে। মানে এরকম একটা প্রেসেন্স কেউ না কেউ, মানে সেই একজন ব্যক্তি শুধু ফিল করতে পারে। হ্যাঁ, তো এরকম একটা বিষয় কথা তিনি বলছে, who felt an unseen presence guiding or supporting them in the moments of great distress, হ্যাঁ, বা গ্রেট স্ট্রেস। তাহলে এটা কে হতে পারে? এটা নিশ্চয়ই আমাদের, দেখো বিশেষ করে এটা বলতে চাচ্ছি কি, যে ইট মে রিপ্রেজেন্ট ডিভাইন গ্রেস, হলি স্পিরিট, হোপ অর কনসিয়েন্স, যেটা আমাদের সাথে সবসময় থাকে। A spiritual force that remains with the soul even in times of despair and alienation. অতএব in this context, where themes of death, disillusion and spiritual barrenness dominate, the third presence hints at the possibility of redemption, a silent companion that offers some sense of guidance or comfort even in a world of stripped of certainty and faith. এখানে হয়তো আমাদের ওই গডকে নির্দেশ করতে পারে, যিনি আমাদের সাথে থেকে আমাদেরকে হয়তো পরিচালনা করছেন।
আমরা হয়তো তাকে বুঝতে পারছি না, তিনি সবসময় কি আমাদের থেকে আলাদা, হ্যাঁ, তিনি হচ্ছেন কি আমাদের থেকে গোপন থাকতে চাচ্ছেন, কিন্তু আমাদেরকে ঠিকই হয়তোবা এই মুহূর্তেও তিনি আমাদেরকে গাইড করছেন। অর্থাৎ বলছি in some this passage captures the tension between isolation and the unexpected company of a mysterious spiritual forces. It suggests that even in desolate, uncertain journeys symbolized by the white road straight forward, human beings are entirely not alone. The identity of the third figure remains unknown, but its presence hints at the possibility of an unseen help, a glimmer of transcendence, an encounter with the divine and spiritual wasteland of modern life. এটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, তারপর বলছে হোয়াট ইজ দ্যাট সাউন্ড হাই ইন দ্য এয়ার। মনে করো তুমি কোথাও আছো, একা একই এক জায়গাতে আছো, হঠাৎ করে শুনতে পাচ্ছ যে, ঠিক আমরা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার পড়েছিলাম, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, জি স্যার। হঠাৎ করে কোথা থেকে দেখলাম একটা জাহাজ আসতেছে, হ্যাঁ, বা বিশেষ করে শেষের দিকে একটু ভাবো, শেষের দিকে হঠাৎ করে জাহাজের নিচের পানি যেন ওয়ার্লপুলের মতো ঘূর্ণিপাত হলো, আর অমনি জাহাজটা হলো কি, জাহাজটা ঘুরতে ঘুরতে একদম পানির নিচে তলিয়ে গেল লিডের মতো। আর ওই ঘূর্ণিপাতের মধ্যে শুধু আমাদের যে ম্যারিনার ওল্ড বা নাবিক, সে কি ছিল, বেঁচে ছিল, পানিতে ভাসতে ছিল। কিন্তু সে যখন চোখ খুললো, সে দেখলো কোথায় আছে, সে দেখলো যে সে ওই পাইলটের বোটের উপরে নাকি। আবার মাঝে মাঝে তারা কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছিল, মানে ঘুমের ভিতরে, হ্যাঁ, বা আনকনশাস অবস্থায় আমাদের সেই ম্যারিনার কি হচ্ছিল, বাতাসে যেন দুইটা ব্যক্তি যেন কথা বলছে, হ্যাঁ, একজন বলতেছে যে তার প্রায়শ্চিত্ত হয়েছে, আর একজন হয়তো তাকে চেনানোর, এরকম একটা, মানে এটা হয়তো আমাদের মনের একটা ব্যাপার, হ্যাঁ, মনের একটা কনসেন্সের ব্যাপার, যেটা হয়তো আমাদের বিবেক আমাদের সাথেই কথা বলছে, মনে হচ্ছে আমাদের সেন্সই যেন আমাদের সাথে বিষয়গুলোকে নির্দেশ করার চেষ্টা করছে। ঠিক এরকম যেন হোয়াট ইজ দ্যাট সাউন্ড হাই ইন দ্য এয়ার, মারমার অফ ম্যাটার্নাল ল্যামেন্টেশন, হ্যাঁ, যে বাতাসে কোনো মা যেন কি করছে, ল্যামেন্ট করছে, তার সাউন্ড যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। হু আর দোজ হুডেড হোর্ড সোয়ার্মিং ওভার এন্ডলেস প্লেইনস, stumbling in cracked earth, ringed by the flat horizon only? What is the city over the mountains? Cracks and reforms and burst in the violet air, falling towers, Jerusalem, Athens, Alexandria, Vienna, London, শেষ মধ্যে বলছে কি আনরিয়েল। লন্ডনকে সবসময় তিনি কি বলে ডাকছেন বলো তো? লন্ডনকে আনরিয়েল সিটি না, তিনি বারবার বলছেন কি এটা যেন একটা আনরিয়েল সিটি। তাহলে এখানে তিনি যেন যে স্পিকার, সে যেন কল্পনায় বা ইমেজে, এত মনের ভিতরেই বা ব্রেনের কোনো ইয়ার কারণেই হোক, সে যেন এরকম সাউন্ড সে শুনতে পাচ্ছে কোথাও, যেন চারিদিকে এক ধরনের ল্যামেন্টেশন শোনা যাচ্ছে, ম্যাটার্নাল ল্যামেন্টেশন। মায়েরা কখন কাঁদে বলো, মায়েরা কখন শোক করে? সন্তান অসুস্থ হলে, সন্তান যখন মারা যায় বা সন্তানকে হারিয়ে ফেলে, সেরকম একটা যেন সাউন্ড সে যেন শুনতে পাচ্ছে। এবং বলছে হু আর দোজ হুডেড হোর্ডস সোয়ার্মিং। হুডেড, দেখো হুডেড মানে কি, হুডেড বলতে কাদেরকে বোঝায়? বিশেষ করে তারা ওই যে হুডেড আমরা এর আগে পাইলাম না, যে মাথায় হুড পরা, হুডেড ব্যান বা উইমেন, মানে নিজেকে কি করছে না, প্রকাশ করছে, তাই না? এই যে এরকম হুড পরা, তাই তো, মানে যে নিজেকে গোপন রাখার চেষ্টা করছে। লোকটার চোখ কেমন জল জল করতেছে। তাই বলছি কি দেখো, হু আর দোজ হুডেড হোর্ডস, হোর্ডস মানে হচ্ছে মানে দল, অনেক লোকের সংঘবদ্ধতা। তাই বলছে হু আর দোজ হুডেড হোর্ডস সোয়ার্মিং। সোয়ার্মিং মানে কি, ছুটে বেড়ানো, হ্যাঁ, ছুটে বেড়ানো। ওভার এন্ডলেস প্লেন্স, প্লেন্স মানে কি, এই যে সমতল ভূমি, তার উপর যেন এন্ডলেস মানে কি, যার কোনো সীমা নেই, তার উপরে তারা দৌড়ে বেড়াচ্ছে। স্টাম্বলিং ইন ক্র্যাকড আর্থ, হ্যাঁ, এবং তারা যখন দৌড়াদৌড়ি করতেছে তখন কেউ কেউ হোঁচট খেয়ে পড়তেছে ক্র্যাকড আর্থের উপরে, মানে ফাটা হয়তো জমি
বিশেষ করে আমরা জানি যে চৈত্র মাসে যেমন করে জমি পুরো ফেটে যায় না, ওইরকম ফাটা, হ্যাঁ, পুরো চৌচির হয়ে যাচ্ছে ফেটে, সেখানে হয়তো ক্র্যাকটা আছে, তারা মাঝে মাঝে স্টাম্বলিং মানে কি হোঁচট খেয়ে পড়তেছে। এর মধ্যে রিংড বাই দ্য ফ্ল্যাট হরাইজন অনলি, এবং সেই এন্ডলেস প্লেনের সীমা কোথায় বলো? কি দিয়ে সীমা? চারিদিকে তাকাচ্ছি, তার সীমা হচ্ছে কি দিয়ে? অনলি হরাইজন, দিগন্ত দিয়ে, নাকি? দিগন্তের যেদিকে তাকানো হয় একদিকে একটা সীমা মনে হয় না, যে এই জায়গায় মনে হয় পৃথিবী শেষ, তাই না? তারপর রিংড বাই দ্য ফ্ল্যাট হরাইজন অনলি, তাহলে এখানে কি বলতে হলো বলো তো? যে এটা দিয়ে যদি আমরা পৃথিবীকে বুঝি, এই এন্ডলেস যেন প্লেন, এখানে মানুষ কি করছে? দৌড়ে বেড়াচ্ছে, এবং তারা হুডেড, যেন তাদের কোনো পরিচয় নেই, তারা যেন অপরিচিত কোনো ব্যক্তি, হ্যাঁ, সবাই সবার কাছে অপরিচিত, এবং সবাই যেন পৃথিবীতে দৌড়ে বেড়াচ্ছে তাদের স্বপ্ন পূরণের জন্য, আকাঙ্ক্ষা পূরণের জন্য, এবং এই পুরো পৃথিবী যেন তাদের দরকার। একটা গল্প মনে আছে না, ওই যে মানে কি বলবো, একমাত্র কবরের জমি ছাড়া আর কোনো কিছুই তার কাজে লাগবে না বা লাগে না, এরকম একটা গল্প আছে না? এরকম একটা গল্প আছে, দেখো, হ্যাঁ, শুনছো কখনো? যে এক লোকের প্রচুর জমির লোভ, হ্যাঁ। জি স্যার, আমরা পড়েছিলাম না ক্লাস 8 এ থাকতে, সহপাঠ বই। হ্যাঁ, 3.5 কি 3.5 এরকম জমি একটা নাকি? দৌড়াতে দেয়, তো অনেক দৌড়ায়, কিন্তু লাস্ট পর্যন্ত মারা যায় দৌড়াতে, কিন্তু তার 7 হাত মাটি তার কাজে লাগে, এটা পড়ছিলাম স্যার। ওই রকম আর কি বিষয়টা, হ্যাঁ। তা বলছি কি, ওভার এন্ডলেস প্লেনস স্টাম্বলিং ইন ক্র্যাকড আর্থ, যেটা মানুষকে বোঝাচ্ছে আমরা, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি, হ্যাঁ। এই এন্ডলেস প্লেনসটা শুধুমাত্র তার হরাইজন দ্বারা রিং করা, মানে কি সারাউন্ডেড করা। তা বলছে হোয়াট ইজ দ্য সিটি ওভার দ্য মাউন্টেন্স, তারপরে বলছে হোয়াট ইজ দ্য সিটি, মানে সিটি, যেটা মাউন্টেনের উপরে একটা শহর দেখা যাচ্ছে, সেই শহরটা কোন শহর? ক্র্যাকস অ্যান্ড রিফর্মস অ্যান্ড বাস্ট ইন দ্য ভায়োলেট এয়ার, ফলিং টাওয়ার্স, যে শহরটার কি হচ্ছে জানো, ক্র্যাকস করতেছে, মানে কি ফেটে যাচ্ছে নাকি, শ্যাটারিং, হ্যাঁ, এরকম আর কি। রিফর্মস মানে কি আবার রিবিল্ড করা হচ্ছে, আবার বাস্ট হচ্ছে, আবার কি করছে, এভাবে আমরা রিবিল্ড করতেছি। ক্র্যাকস অ্যান্ড রিফর্মস, বাস্ট ইন দ্য ভায়োলেট এয়ার, ফলিং টাওয়ার্স, তাহলে কি হচ্ছে? সভ্যতাকে কি আমরা গড়ছি আর ভাঙছি নাকি? আজকে শহর ধ্বংস হচ্ছে, আর এক শহর উন্নত হচ্ছে। পৃথিবীর ক্ষমতা কি সবসময় কি এক দেশের হাতে থাকে বলতো? না স্যার। দেখো, এক সময় জেরুজালেমের কথা বলছে, এক সময় এথেন্স ছিল, কি ছিল আগে বলো? এক সময় এথেন্সের আগে জেরুজালেম ছিল কি? সভ্য শহর, যেখানে কয়েকটা ধর্মের উত্থান হয়েছে। তারপরে আসলো গ্রিসের এথেন্স, সভ্য শহর। তারপরে আসলো কি আলেকজান্ড্রিয়া, তারপর আসলো কি ভিয়েনা, তারপর আসলো কি লন্ডন এক সময় সারা বিশ্বের মতো ক্ষমতাবান একটা শহর ছিল, কারণ ইংলিশরা এতদিন কি করতো, সবাইকে রুল করতো। এখন ক্ষমতাবান শহর কোনগুলো বলো? বলো, এখন ক্ষমতাবান শহর কোনটা? কোন দেশকে বোঝাবে? ওয়াশিংটন। হ্যাঁ, ওয়াশিংটন স্যার। হ্যাঁ, আমেরিকা, তাই তো, মস্কো, হ্যাঁ, এগুলো হচ্ছে এখন ক্ষমতার শহর। তাহলে কি সবই যেন আনরিয়েল? একসময় ছিল জেরুজালেম, এথেন্স, আলেকজান্ড্রিয়া, সব কি ছিল? ওই পাহাড়ের উপরে যেন শহরগুলো ছিল, কিন্তু সে শহরগুলো ভেঙে পড়েছে, রিবিল্ড হয়েছে, আবার বাতাসে বাস্ট হয়ে গেছে। টাওয়ার মানে কি তার সভ্যতা সব ভেঙে চুরমার হয়ে গেছে। এরকম ভাবে কত শহর দেখলাম, হ্যাঁ, জেরুজালেম, অ্যাথেন্স, আলেকজান্ড্রিয়া, ভিয়েনা, লন্ডন, সব আনরিয়েল সিটি। কেউ সব সময়ের জন্য সবকিছু একদম ইনট্যাক্ট কখনোই ছিল না, এখনো থাকবে না। এরকম একটা বিষয়কে তিনি বলতে চেয়েছেন। দেখো এখানে কি বলছে, দ্য প্যাসেজ ইভোকস আ chaotic and apocalyptic vision of human suffering, destruction and spiritual collapse. এখানে যে বলছে, this sound seems to echo across the sky, soft and sorrowful and mournful. It is interpreted as the cry of grieving mothers, perhaps mourning the loss of their children and their homes and their civilization. The maternal lamentation adds a deep emotional and universal tone of sorrow. বিশেষ করে যদি আমরা এটা দেখি, দেখো এইটা যে hoarded, these lines suggest an image of refugees, lost souls or survivors of catastrophe moving in great numbers across a desolate, cracked and lifeless landscape, যেটা দিয়ে মেইনলি এই আমাদের মানব সভ্যতাকে বোঝাচ্ছে হয়তো বা। দেখো, they are faceless victims
symbolic of collective suffering of humanity. The cracked earth under their feet continues. Eliot's recurring theme of drought, spiritual barrenness, ওই একই কথা, হ্যাঁ, একই বিষয়কে বোঝাচ্ছে। এছাড়াও দেখো, বিশেষ করে এলিয়ট poses another urgent question: what is the city over the mountains? Here a distant city appears beyond the mountains, but it's unstable and fragmented, constantly cracking, reforming and bursting like a vision or a memory fading and collapsing. The violet air adds a mystical and almost surreal atmosphere, so suggesting both beauty and destruction. The city represents the collapse of civilization and fragmentation of the cultural and spiritual heritage. দেখো, in the next line Eliot lists 5 great cities, western and eastern, যেমন জেরুজালেম, অ্যাথেন্স, আলেকজান্ড্রিয়া, ভিয়েনা ইত্যাদি। Each of cities symbolizes different aspects of human greatness. এর একসময় এগুলো ছিল, জেরুজালেম একসময় স্পিরিচুয়াল এন্ড রিলিজিয়াস হেরিটেজ ছিল, অ্যাথেন্সে ফিলোসফি অ্যান্ড ডেমোক্রেটিক থট ছিল, আলেকজান্ড্রিয়া নলেজ অ্যান্ড অ্যানশিয়েন্ট স্কলারশিপ ছিল, ভিয়েনা মিউজিক, কালচার, দ্য হার্ট অফ ওল্ড অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, লন্ডন পলিটিক্যাল অ্যান্ড কলোনিয়াল পাওয়ার, মডার্ন আরবান লাইফ ছিল। কিন্তু সবকিছুই কি এখন কি আছে এরকম? আর ওগুলোকে কি আমরা ওইভাবে আর মনে করি কখনো? বলো। But all these center of civilization are now described as one devastating word: unreal. The final word suggests that the glory and grandeur of human achievement have become empty illusions, ghostly memories and more shadows of what once was. যেগুলো একসময় ছিল এখন আর সেগুলো নাই। এইভাবে তিনি বলতে চাচ্ছেন যে সবকিছুই কি হাত বদল হবে, ক্ষমতা হাত বদল হবে, হ্যাঁ, সভ্যতা হাত বদল হবে এবং সবসময়ের জন্য সবকিছু টিকে থাকবে না। এটাকে তিনি ভাঙা গড়া হয়েছে বলছে না, যে কি হচ্ছে, ক্র্যাকস অ্যান্ড রিফর্মস অ্যান্ড বাস্ট, এভাবেই প্রতিনিয়ত ভাঙছে, গড়ছে, নতুন করে কোথাও আবার বাস্ট হয়ে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ, আবার নতুন করে কোনো জায়গায় আরেকটা নতুন সভ্যতা গড়ে উঠছে। এই যে আমাদের মহাদেশ কয়টা বলো তো বর্তমানে? আমাদের মহাদেশ কয়টা? 7টি। এর ভিতরে সবচেয়ে মানে কি আনসিভিলাইজড, তাই তো, দারিদ্রতাপূর্ণ মানে পভার্টি স্ট্রাইকেন কোন মহাদেশকে আমরা বলে থাকি? বলো কোন মহাদেশটা বলতে পারবা? আফ্রিকা না? আফ্রিকা। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে নাকি শুনতে পাচ্ছ না? আচ্ছা, আমরা 6 নম্বরটা দেখি কি বলে। বলতে দেখো, a woman drew her long black hair out tight and fiddled whisper music on those strings. তাহলে এখানে একটা কি উইমেন ইমেজ আসছে না? a woman drew her long black hair out tight মানে কি? এটা দিয়ে কি বলতে যাচ্ছে? যে একজন উইমেন তার লম্বা কালো চুলগুলোকে কি করলো? টেনে ধরলেন, টেনে বাঁধলো। মেয়েরা চুল বাঁধে না অনেক সময়, বলো, সুন্দর করে টেনে ধরে কি করে? ওগুলোকে বেঁধে ফেলে, তাই না, বাঁধে। তো ওরকম আর কি। অ্যান্ড ফিডল হুইসপার মিউজিক, এবং তার চুলগুলোতে এমন ভাব হলো ঠিক অনেকটা ফিডল বলে যে বাদ্যযন্ত্র, সরি আমি একটা দেখি, সবাই শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। তাহলে a woman drew her long black hair out tight and fiddled whisper music on those strings. Fiddled strings, যে stringed musical instrument সেগুলো কেমন জানো তো? কি থাকে? তার স্ট্রিং থাকে, তাই না, অনেক। এই যেগুলো হচ্ছে কি স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট।
এই তারে কি হাত দিয়ে টোকা দিলে কি সাউন্ড তৈরি হয় না, মিউজিক হয় না? বলো, মিউজিক হয় তো নাকি? হ্যাঁ স্যার। হুম। তো এখানে বলতে চাইলো যে এই দোজ স্ট্রিংস, এই স্ট্রিংস বলতে কোন স্ট্রিংগুলোকে বোঝালো? আসলে তার চুলগুলোকে বোঝালো, মানে চুলগুলোকে এমন ভাবে সে নিয়ে খেলা করলো যেন এর ভিতরে এক ধরনের উইসপারিং মিউজিক সৃষ্টি হলো। উইসপারিং মিউজিক বলতে কি বোঝাতে যাচ্ছে? যেন সে কিছু বলতে চাচ্ছে, তাই না? কোনো মানে কি বলবো, এক ধরনের আপিলিং একটা সেন্স যেন সে ক্রিয়েট করতে চেয়েছে তার এই চুলগুলো দিয়ে, সেটা কিন্তু এনে বোঝাতে চেয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, and fiddled whisper music on those strings, and bats with baby faces in the violet light whistled and beat their wings. ঠিক অনেকটা কেমন করে? ব্যাটস মানে কি? ব্যাট কি বলো? স্যার বাদুর তো বাদুড়, লিখে তাই তো? দেখো, ব্যাটস উইথ বেবি ফেসেস, হ্যাঁ, তাহলে হচ্ছে ব্যাট, ছোট ছোট ব্যাট গুলো, তারা যেমন কি করে দেখো, তাদের ভায়োলেট লাইট বলতে, বিশেষ করে এই ভায়োলেট লাইট বলতে টি.এস. এলিয়ট বারবার কিন্তু ওই গোধূলি বেলাটাকে বোঝাচ্ছে, ঠিক আছে তো? ভায়োলেট লাইট দেখো, এখানে মিনিংটা দেখো, বিশেষ করে ভায়োলেট আওয়ার বা ভায়োলেট লাইট ইজ দ্য টাইম হোয়েন দ্য সান ইজ সেটিং, হ্যাঁ, এবং দ্য স্কাই টার্নস পার্পল। এটাকে হচ্ছে ভায়োলেট লাইট বা গোধূলি বেলাকে বোঝায়। তো এই গোধূলি বেলার সময়ে যেমন করে ব্যাটেরা কি করে হুইসেলড করে, হ্যাঁ, অ্যান্ড বিট দেয়ার উইংস, এবং তাদের পাকা ঝাপটায়, অ্যান্ড ক্রলড হেড ডাউনওয়ার্ড ডাউন আ ব্ল্যাক এন্ড ওয়ার্ল্ড। বাদুড় কেমন করে থাকে দেখছো কখনো? বাদুড় কেমন করে থাকে? সোজা হয়ে ইয়ে করে না উল্টা হয়ে চলে? বলো তো। উল্টা হয়ে থাকে স্যার, উল্টা করে চলে না, মাথা থাকে নিচের দিকে, মানে পিঠ থাকে নিচের দিকে। তাই বলছে ঠিক ক্রলড, ওটা আবার কি ক্রলিং করে, হ্যাঁ, এরকম করে যায়, ক্রলড হেড ডাউনওয়ার্ড ডাউন আ ব্ল্যাক এন্ড ওয়ার্ল্ড, অ্যান্ড আপসাইড ডাউন ইন এয়ার ওয়ার টাওয়ার্স। এবং তারা কেউ যদি উল্টা হয়ে দেখে, হ্যাঁ, কেউ যদি উল্টা করে ঝুলে দেখে, তাহলে মনে হবে কি টাওয়ারগুলো যেন কি দেখো ইন এয়ার, দেখো মনে আপসাইড ডাউন ইন এয়ার ওয়ার টাওয়ার্স, যেন আপসাইড ডাউন হয়ে আছে, হ্যাঁ, উল্টা হয়ে আছে। tolling reminiscent bells that kept the hours, and voices singing out of empty cistern and exhausted wells. এখানে যেটা বোঝানো গেল দেখো, বলতেছে ঠিক এখানে মেইনলি একটা ইমেজ সৃষ্টি করা হলো, যেখানে দেখানো হলো যে ঠিক ওই একটা উইমেন একটা ব্যাটের মতোই, ব্যাটরা মেইনলি কখন মানে তাদের কাজ শুরু হয় বলো তো? তারা মেইনলি অ্যাক্টিভ থাকে কোন সময়ে, দিনে না রাতে বলো তো? রাতে, ঠিক আছে তো? এবং বিশেষ করে এই যে মেয়েটার কথা বলা হলো, উইমেনটার কথা বলা হলো, এর সাথে একটা ব্যাটের হুইসেলের কথা বলা হলো। ব্যাট হুইসেল করা, আর এই মেয়েটা চুল নাড়িয়ে এক ধরনের উইসপারিং মিউজিক বা আপিলিং সেন্স ক্রিয়েট করা। এই দুটা দিয়ে আসলে কি বোঝাতে চাই বলে মনে হয় বলো তো? কি বলতে চাইলো? মানে এখানে কোনো পজিটিভ ইঙ্গিত কি রাইটার দিলেন, না একটু অন্য ধরনের সেন্স দেওয়ার চেষ্টা করেছেন বলো? যেহেতু এখানে ভায়োলেট লাইট বলতে রাত বা গোধূলির এই সময়টাকে বুঝিয়েছে, ব্যাট, তাই তো? সে সবসময় দিনের আলোতে চলে না, সে চলে রাতের আলোতে, ঠিক আছে? রাতে মানে রাতেই সে চলে, রাতে তো অন্ধকার। এবং সে যেহেতু
দিনের প্রাণীর থেকে একটু আলাদা, তাহলে সে কি স্বাভাবিকভাবে চলাচল করে নাকি তার চলাচলটা স্বাভাবিক প্রাণীর থেকে একটু উল্টা? হ্যাঁ, এবং তার কাছে সবকিছুই কেমন, সবকিছুই বিপরীতমুখী। হ্যাঁ, বিপরীতমুখী। এবং বিশেষ করে যেটা নির্দেশ করে দেখো যে টোলিং রিমিনিসেন্ট, টোলিং মানে কি বাজানো না, রিমিনিসেন্ট বেলস দ্যাট কেপ দ্য আওয়ার্স অ্যান্ড ভয়েসেস সিঙ্গিং আউট অফ দ্য এমটি সিস্টার্নস অ্যান্ড এক্সস্টেড ওয়েলস। এমটি সিস্টার্ন, সিস্টার্ন আমরা বুঝি, সিস্টার্ন কি, হোয়াট ইজ সিস্টার্ন? তো কোনো এমটি জায়গা, বিশেষ করে কোনো একটা মনে করো যে রুম বা হয়তো মনে করো কোনো একটা ট্যাঙ্ক, এই যে দেখো সিস্টার্ন বলতে আমরা বুঝি তার ট্যাঙ্ক ফর স্টোরিং ওয়াটার, স্পেশালি ওয়ান সাপ্লাইং ট্যাপস অ্যাজ পার্ট অফ ফ্লাশিং টয়লেট। মানে বিশেষ করে আমাদের ছাদের উপরে যেটা থাকে নাকি, ছাদের উপরে যে বিশাল বিশাল ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্কের ভিতরে যদি কেউ কথা বলে, বা একটা কুয়া মনে করো, হ্যাঁ একটা হচ্ছে পানি নাই শূন্য কুয়া, সেই কুয়ার ভিতরে কখনো কি কুয়া দেখছো বা কুয়ার মধ্যে কখনো চিৎকার করছো? জি স্যার। হ্যাঁ, কুয়ার ভিতরে মুখ মানে কুয়ার ভিতরে মুখ দিয়ে সাউন্ড করলে কেমন হয়? প্রতিধ্বনি হয় না খুব একটা? হ্যাঁ, প্রতিধ্বনি হয়, তাই না? হ্যাঁ, তো সেটা এখানে বলতেছে দেখো যে এক্সস্টেড ওয়েলস অথবা এমটি সিস্টার্ন মানে খালি ট্যাঙ্ক, ওর ভিতরে যদি তুমি কোনো ভয়েস দাও বা কোনো বেল বাজাও, সেটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে আর কি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে স্থায়ী হয়। কারণ কি? কারণ ওটা হচ্ছে এমটি বা শূন্য, তাই না? এমনকি তোমরা যে হল রুমে, যখন যে হল রুমে মনে করো তুমি একা আছো, বিশাল হল রুম, চারিদিকে বন্ধ, তুমি একা আছো, সাউন্ড কেমন হবে বলো তো? সাউন্ড কি কেমন হবে? প্রতিধ্বনি তো হবে না, বলো? এক ধরনের প্রতিধ্বনি হবে নাকি? তারপর হচ্ছে তোমার তোমার সাউন্ড তুমি নিজেই ক্লিয়ারলি বুঝতে পারবা না, নাকি? বুঝতে পারবা? যেমনটা যদি ওখানে অনেক মানুষ থাকে, কোন সময় বেশি প্রতিধ্বনিত হয়? যখন অনেক মানুষ থাকে না শূন্য থাকে বলো তো? শূন্য থাকে। হ্যাঁ, শূন্য থাকা অবস্থায়। কারণ কি? কারণ ওই সাউন্ডটাকে কি করা যায় না, সাউন্ডটাকে কি করে না বলো, ওটাকে অ্যাবজর্ব করে না, তাই না? তো ঠিক এখানেও যেটা বোঝাতে চাইলো, খালি কলসি কি হয়, একটা কথা আছে না, খালি কলসি বলো বাজে বেশি, নাকি? খালি কলসি বাজে বেশি, কারণ এখানে সবকিছু শূন্য, প্রতিধ্বনি হয়, কিন্তু দেখাচ্ছে যে এই জায়গাটা মানে কি বলবো, যে আমাদের মধ্যে এক ধরনের শূন্যতা বা হচ্ছে অনেক সময় যে সাউন্ডগুলো হয় সেগুলো হচ্ছে সেন্সলেস সাউন্ড ক্রিয়েট করে, যেগুলো অনেকটা ওই সেই ব্যাটসদের মতো, ঠিক আছে, যেগুলো হচ্ছে অন্ধকারে, তো আমাদের নিজস্ব কোনো সেন্স থাকে না, আমরা নিজস্ব কোনোভাবে মনে করো যে যা কিছু দেখি, দেখো আপসাইড ডাউন, হ্যাঁ, উল্টা। হ্যাঁ, তো এইরকম জগতের মানুষগুলো স্বাভাবিক জীবনযাপন মেনলি করে না, এবং সবসময় তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য ঠিক তাদের বডি ইমেজ, বডি ফিগার, বডি অর্গান দিয়ে কোনো না কোনোভাবে আপিল করার মাধ্যমে তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করেন। যেমন ব্যাট দিনের বেলায় দেখতে পায় না, রাতের অন্ধকারে দেখতে পায়, তারা সেই সময় কাজ করে। তো এখানেও ঠিক ওইরকম ব্যাপারটাকে নির্দেশ করা হয়েছে যে আমরাও আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য আমরা অনেক সময় কি করি বলো, অন্ধকার জগতে কাজ করি। হ্যাঁ, অন্ধকার জগতে কিছু মানুষ আছে না, বলো? দেখ এখানে যেটা বলতে চেয়েছে, দ্য প্যাসেজ প্রেজেন্টস আর ডিপলি আনসেটলিং অ্যান্ড সুরিয়াল ভিজন অফ আ ওয়ার্ল্ড এনগালফড ইন স্পিরিচুয়াল ডিসোলেশন অ্যান্ড কালচারাল কলাপস। এখানে যেটা দেখানো হয়েছে দেখো, বলছে ইট বিগিনস উইথ দ্য স্ট্রাইকিং ইমেজ অফ আ উম্যান হু ড্রজ হার লং ব্ল্যাক হেয়ার টাইটলি, ইউজেস ইট দ্য স্ট্রিং অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, প্রডিউসিং আ ফেইন্ট অ্যান্ড হুইসপারিং মিউজিক। তো তার মধ্যে চুলগুলোকেই সে এমনভাবে ব্যবহার করলো যেন এখান থেকে এক ধরনের মিউজিক ক্রিয়েট হলো। হ্যাঁ, এগুলো দিয়ে আসলে কি বলতে চাচ্ছে এখানে সেই জিনিসটা নির্দেশ করা আছে। দেখো যে দ্য প্যাসেজ বিগিনস উইথ দ্য স্ট্রাইকিং ইমেজ অফ আ উইমেন পুলিং হার লং ব্ল্যাক হেয়ার আউট টাইট, প্লেইং ইট লাইক স্ট্রিংস টু প্রডিউস হুইসপার মিউজিক। হ্যাঁ, দিস মেটাফোর ট্রান্সফর্ম হার হেয়ার ইনটু আ ফ্রেজাইল ডেলিকেট ইনস্ট্রুমেন্ট
suggesting a complex interweaving beauty, tension and subtle communication. হ্যাঁ, subtle communication মানে কি, সিম্বলিক কমিউনিকেশন, সে যেন এটা দিয়ে কোনো কিছু আপিল করতে চাচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় কি বলছে এখানে, যে ব্যাটের যে মেসে দেখো, দ্য সিন গ্রোজ ইভেন মোর ইয়ারি উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ ব্যাটস দ্যাট হ্যাভ ইনফ্যান্টাইল বেবি লাইক ফেসেস ফ্লাইং অ্যান্ড হুইসেলিং আন্ডার আ মিস্টিরিয়াস ভায়োলেট লাইট। This strange fusion of innocence and grotesque symbolize a profound breakdown of nature and moral order. Ulta, huh? Where what should be pure and gentle has become twisted and frightening. Upside down হয়ে গেছে, যেটা যেমন হওয়ার সেটা তেমন হচ্ছে না। The violet light adds an otherworldly atmosphere, a twilight zone between reality and nightmare. Furthermore, the theme of inversion and disorder. Like a creature crawls head downward along blackened, charred walls, evoking decay and ruin. তারপরে কি বলছে, এছাড়াও রয়েছে কি দেখো, আমরা যদি একটু নিচে যাই, এইটা, দ্য ফাইনাল হন্টিং ইমেজ অফ ভয়েসেস সিঙ্গিং আউট অফ এমটি সিস্টার্ন এন্ড এক্সস্টেড ওয়েলস adds a layer of tragic emptiness to the scene. Wells and cistern, often symbol of life and sustenance, spiritual nourishment, have run dry, reflecting a world that is spiritually barren and devoid of renewal. Yet the lingering voice suggests echoes of once vibrant past, ghostly reminders of faith. বিশেষ করে শেষের দিকে যেটা বলছে, হ্যাঁ, যে তারপরে কি করছে আমাদের দেখো এখানে বলছে রিমিনিসেন্ট, হ্যাঁ, আমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যেন এখানে কিছু ছিল। টোলিং রিমিনিসেন্স বেল, হ্যাঁ, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এই যে সিস্টার্ন বা এই যে ওয়েলস, এটা এখন শূন্য, এমটি, কিন্তু এখানে কি ছিল বলো, এখানে কি একসময় ওয়াটার তো ছিল নাকি, এখন শুধু শূন্য হয়ে আছে, খালি হয়ে আছে। তারপর দেখো, রিমাইন্ড অফ ফেথ, কালচার অ্যান্ড ভাইটালিটি দ্যাট নাও সার্ভাইভ অনলি অ্যাজ হলো মেমোরিজ। হ্যাঁ, শুধু প্রতিধ্বনিত হচ্ছে, ইকোড হচ্ছে। ওভারঅল দিস প্যাসেজ এনক্যাপসুলেট দ্য থিম অফ ফ্র্যাকচার্ড ড্রাইং ওয়ার্ল্ড ওয়ার বিউটি হ্যাজ বিকাম ডিস্টর্টেড, নেচার অ্যান্ড মোরাল অর্ডার ইজ আপেন্ডেড অ্যান্ড দ্য সোর্স অফ লাইফ অ্যান্ড মিনিং হ্যাভ ড্রাইড আপ, লিভিং অনলি হন্টিং ইকোস ইন স্পিরিচুয়াল ওয়েস্টল্যান্ড। দেখো এই যে বিষয়গুলো একটু ভেবে চিনতে বিষয়গুলোকে আমাকে মিন করার চেষ্টা করতে হবে যে কি বলতে চাচ্ছে আসলে এগুলো। হ্যাঁ, ওই একই কথা, দেখো প্রত্যেকটা স্ট্রেঞ্জারতে কি একই বিষয় আসছে না বারবার ঘুরে ফিরে, বলো। মানে প্রধান থিমটাই যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, দেখো যে আমরা যদি একটু দেখি যে থিমটা কি, দেখো এখানে দুটো শব্দ ইউজ করা হয়েছে থিমেটিক ইয়াতে, দুটো শব্দ কি বলো? আছো লাইনে? স্পিরিচুয়াল এন্ড মোরাল ডিকে, মোরাল ডিকে নাকি? হ্যাঁ, আমরা যা কিছুই করছি, যাই বলতেছি, তার মধ্যে এক ধরনের স্পিরিচুয়াল এন্ড মোরাল ডিকে আছে। আচ্ছা, তারপর বলতেছে 7 নম্বরে কি আছে দেখো, ইন দিস ডিকেড হোল, আরেকটা ইমেজ, হ্যাঁ, ডিকেড হোল অ্যামং দ্য মাউন্টেন্স, মানে কি, মনে করো পাহাড়ের মধ্যে একটা ছোট কি আছে, একটা কেভ মতো আছে নাকি, একটা গুহা মতো আছে, যেটা যে ডিকেড হয়ে গেছে। ডিকেড হোল মানে কি, যেখানে হয়তো কোনো গাছপালা নেই, শুকিয়ে গেছে, পানি নাই, এরকম একটা। এবং হচ্ছে ইন দ্য ফেইন্ট মুনলাইট দ্য গ্রাস ইজ সিঙ্গিং, দ্য গ্রাস ইজ সিঙ্গিং, একটা নোভেল আছে না, তোমাদের আছে না, 4th ইয়ারে আছে, তোমরা তো 4th ইয়ার না? দ্য গ্রাস ইজ সিঙ্গিং আছে, জি স্যার আছে, নোভেল আছে না? জি স্যার। দ্য গ্রাস ইজ সিঙ্গিং তোমাদের আছে নাকি? হ্যাঁ, দ্য গ্রাস ইজ সিঙ্গিং, হ্যাঁ, 20th century নোভেল আছে না? হ্যাঁ স্যার। ডোরিস লেসলি, জি স্যার। দ্য গ্রাস ইজ সিঙ্গিং,
এই যে এখান থেকে কিন্তু বিষয়টা খেয়াল করতে হবে, দ্য গ্রাস ইজ সিঙ্গিং। এই গ্রাস কিভাবে সিং করে বলো? গ্রাস আমরা তো এর আগে পাইলাম, গ্রাস ইজ সিঙ্গিং বলতে বোঝানো হচ্ছে কি, যে ঘাস শুকিয়ে গেছে, ঠিক আছে, তো সেখানে হয়তো কোনো বাতাস বইছে বা কোনো প্রাণী বা কীট হয়তো চলছে, তখন সেখানে এক ধরনের সাউন্ড হচ্ছে, তাই বলছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। তাহলে দেখো, এছাড়া দেখো, ইন দ্য ফেইন্ট মুনলাইট দ্য গ্রাস ইজ সিঙ্গিং ওভার দ্য টাম্বলড গ্রেপস। টাম্বলড গ্রেপস মানে কি? গ্রেপস কি? কবর, কবরের উপরে ঘাস জমে যায় না? সে মনে আছে তোমার? জি স্যার। এলিজি রিটেনা কান্ডি চার্জিয়ার্ড, হ্যাঁ, তো মানুষ মারা হ্যাঁ গেছে, স্যার। তার উপর ঘাস জমে গেছে। এমনকি অ্যাবাউট দ্য চ্যাপেল, তাহলে এই গ্রেপগুলো কোথায় আছে? চ্যাপেলের চারপাশে। যে চ্যাপেলটা, দিয়ার ইজ দ্য এমটি চ্যাপেল, এই চ্যাপেলটা আবার এমটি হয়ে গেছে। অনলি দ্য উইন্ডস হোম, এই চ্যাপেলে যেন আজকাল আর ধর্মীয় কাজ হয় না, এখানে কোনো মানুষ বসবাস করে না, শুধু এখানে যেন শূন্যতা এবং বাতাসের বসবাস। এটা যেন বাতাসের বাড়ি, শুধু এখানে বাতাস খেলা করে। ইট হ্যাজ নো উইন্ডোজ, দ্য ডোর সুইংস, মানে উইন্ডো মানে কি? এখানে কোনো জানালা নেই। এই জানালা মানে হলো জানালার যে পার্টগুলো নাই, পুরো ফাঁকা, এবং যার ডোর আছে সেটাও ভাঙাচোরা কোনো রকম ভাবে ঝুলছে, মানে পুরনো একটা ব্রোকেন একটা মন্দির বা মসজিদ বা একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে, যেটা অনেকদিন পতিত হয়ে আছে, যেখানে মোটামুটি তার আশেপাশে কবর আছে, যেখানে একসময় মানুষ ধর্ম পালন করতো, এরকম একটা ডেজোলেট প্লেসকে নির্দেশ করা হচ্ছে। অনেকটা টিনটান অ্যাবির কথা মনে আছে? টিনটান অ্যাবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, ওইরকম একটা জায়গা, যেটা জি স্যার। অনেকখানি পতিত, অনেকদিন পড়েছিল, এখন আর মানুষ ওটাকে ব্যবহার করে না, এরকম একটা জায়গা। বলছে ড্রাই বোনস ক্যান হার্ম নো ওয়ান, অতএব এখানে এসে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কোন বোন মানুষকে ক্ষতি করতে পারে বলো? আমরা অনেক সময় মৃত মানুষে ভয় পাই, কবরে যেতে ভয় পাই, কিন্তু আসলে ক্ষতিটা কি এই মৃত মানুষে করে না জীবিত মানুষটাই মানুষের করে বলো? জীবিত ড্রাই বোনস ক্যান হার্ম নো ওয়ান, এখানে এই যে কবর, এই কবরের যে হাড়গুলো পড়ে আছে, এটা কারো ক্ষতি করতে পারে না। অনলি আ কক স্টুড অন দ্য রুফ ট্রি, কক ক্রো করে ডাকে না, মোরগের ডাক, সেটা বলতেছে। ইন আ ফ্ল্যাশ অফ লাইটনিং দেন আ ড্যাম গাস্ট ব্রিঙ্গিং রেইন, বলছে এখানে শুধু একটা জিনিসই ঘটে, সেটা কি? মাঝে মাঝে একটা কক, সে হয়তো ওই গাছের উপরে উঠে ডাক দেয়, তাই তো, আর মাঝে মাঝে এখানে বৃষ্টি সহ লাইটেনিং হয়, আর ওই যে দেন আর ড্যাম গাস্ট ব্রিঙ্গিং রেইন, তার মানে এখানে যেখানে মানুষের জন্য বৃষ্টি দরকার সেখানে ডিজলেশন, আর যেখানে বৃষ্টি আছে সেখানে কি মানুষ আছে বলো? সেখানে মানুষ নেই। তার মানে কি? মানুষ স্পিরিচুয়াল ডিকের মধ্যে পড়তেছে, যেন কানেক্টেডনেস নেই। যেখানে বৃষ্টি, যেখানে জীবন, মানে কি যেখানে জীবন সেখানে বৃষ্টি নেই, যেখানে বৃষ্টি আছে সেখানে জীবন নেই। যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে ধর্ম নেই, আর যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান নেই সেখানে ধর্মীয় মানুষগুলো আজকে মরে হয়তো আকাঙ্ক্ষা করছে যে জীবিত থাকতে পারলে আজকে ধর্ম না পালন করতাম। এই একটা ব্যাপার। আরটা হচ্ছে, ধর্ম কি শুধু উদযাপন বা উৎসবের জন্য বলতো? ধর্ম কি শুধু উৎসব আর উদযাপনের জন্য নাকি? আমাদের তো শুধু এটুকুই মনে হয় যে যখন আমরা ধর্মীয় কার্যক্রমের সময়টুকু আসে তখন আমরা একটু ধর্মীয় প্রতিষ্ঠানে যাই, তারপরে এসে আবার আগের মতোই কাজ শুরু করি। তো এই জন্য বলছে কি, দেখো, ড্রাই বোনস ক্যান হার্ম নো ওয়ান, মানে এখানে বলতে চাইলো কি, যে মৃত মানুষ কে ভয় পেয়ে কারণ নেই। ভয় পাইতে হলে কাদের পেতে হবে বলো? এই আমাদেরকেই না, জীবিত মানুষ যারা অলরেডি, দেখো বলছে কি, দ্য ফ্রেজ ড্রাই বোনস ইভোকস আ ইমেজ অফ ডেথ স্ট্রিপড অফ পাওয়ার, তাদের তো কোনো ক্ষমতা নেই। রিমেনেন্ট অফ দ্য পাস্ট নো লঙ্গার হোল্ড থ্রেট অর ইনফ্লুয়েন্স,
It suggests a world where death is ubiquitous but important, emphasizing the futility of clinging to the past or fearing what is already gone. হ্যাঁ, অতএব যা হয়ে গেছে, যা শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে তো আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে আরেকটা সিম্বল বলছে কি, পাস্ট, মৃত্যু মানেই অতীত, অতীতে ফেলে আসা যে জিনিসগুলো, এগুলো ভেবে তো আর আমাদের লাভ নেই, ওটা তো আর আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। অতীতে আমাকে কে অপমান করেছিল, অতীতে আমি কি হারিয়েছিলাম, অতীতে আমার কি সমস্যা ছিল, এইগুলো ভেবে তো আমার লাভ নেই, কারণ ওগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলছে amid this atmosphere of silence and ruin, a solitary rooster perches on the rooftop, breaking the stillness with the loud repetitive, দেখো সেই ডাক, হ্যাঁ, কোকোরিকো, হ্যাঁ, মানে ক্রোয়িং। দ্য রুস্টার্স কল ট্রেডিশনালি সিম্বল অফ অ্যাওয়েকেনিং। হ্যাঁ, এখানে একটা সিম্বলিক আছে মিনিং, যেটা অনেকটা খ্রিস্টান রিলিজনের সাথে জড়িত, যে জিসাস ক্রাইস্ট, এটা একটু গল্প বলি তাহলে এটা আরেকটু সেন্সটা আসবে। এই ককটা কেন আনা হলো? কক ইজ দ্য রিমাইন্ডার, তাই তো, দ্যাট উই ওয়ার সাপোজ টু লিড আ ওয়েল লাইফ, গুড লাইফ। হ্যাঁ, দেখো তো জিসাস ক্রাইস্ট এই পিটার বা পিতর, হ্যাঁ, এই পিটার ছিলেন হচ্ছেন জিসাস ক্রাইস্টের একজন ডিসাইপল। তো এই পিটার জিসাস ক্রাইস্টকে নাকি খুব ভালোবাসতো। তা পিতর জিসাস ক্রাইস্টকে বলছে, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার জন্য আমি আপনার সাথে মরতেও পারি, ঠিক আছে তো, আপনার সাথে আমি মরতেও পারি, এমনটা বলেছিল। তো তারপরে জিসাস ক্রাইস্ট তো পিতারকে বললো যে ঠিক আছে, তুমি তো আমাকে ভালোবাসো, কিন্তু খুব শীঘ্রই তুমি আমাকে অস্বীকার করবে, ঠিক আছে তো। তিনি বলেছিলেন কি, যে দেখো, জিসাস প্রফেসাইজ দ্যাট পিটার উড ডিনাই হিম 3 times বিফোর দ্য রোস্টার ক্রোড টুয়াইস। হ্যাঁ, মানে কি, এই রোস্টার মানে কি, মোরগ, বলতে তুমি মোরগ ডাকার আগে 3 বার তুমি আমাকে অস্বীকার করবা, 3 বার অস্বীকার করবা, ঠিক আছে। তো এই কথা পিতারকে যখন বলা হলো, পিতার বলতো না, আমি আপনাকে কখনোই অস্বীকার করব না, ঠিক আছে তো, আমি আপনাকে কখনোই অস্বীকার করব না, বরং আপনার সাথে আমি মরতেও রাজি আছি। তো তারপরে জিসাস ক্রাইস্টকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, ইহুদিরা তাকে ধরে নিয়ে গেল, ঠিক আছে, ধরে নিয়ে গেল। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, তো যখন ধরে নিয়ে যাওয়া হলো, তখন ওই পিতর বা পিটার লুকিয়ে লুকিয়ে ওই জিসাস ক্রাইস্টের আশেপাশে থাকতে থাকলো। আসছি পরে, কিছুক্ষণ পরে। তো একজন, যেহেতু সে জিসাস ক্রাইস্টের শিষ্য ছিল, তো মোটামুটি যখন জিসাস ক্রাইস্টকে ধরে নিয়ে গেছে, ওর আশেপাশে যে সকল মানুষরা ছিল, তারা মোটামুটি পিতরকে চিনতে পেরেছে। তখন পিতরকে জিজ্ঞাসা করছে, এই তুমি না এই জিসাসের সাথেই ছিলে না, তুমি জিসাসের শিষ্য না? তখন সে কিন্তু কি করেছে, অস্বীকার করে দিয়েছে যে না, আমি লোকটাকে চিনিই না, ও কে ছিল। একবার গেল, তারপর সে কি হলো, ওখান থেকে সরে আরেক জায়গায় গেছে। তখন যে সেনারা জিসাস ক্রাইস্টকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে এসেছিল, তাদের মধ্যে একজন বলল, এই লোকটা ওই লোকের সাথে ছিল না। এরকম করে তিনবার পিতর জিসাস ক্রাইস্টকে অস্বীকার করলো। ঠিক অস্বীকার করার কিছুক্ষণ পরে একটা মোরগ ডেকে উঠলো, আর এই মোরগটা ডাকা মানেই ওই পিতরকে স্মরণ করিয়ে দেওয়া যে জিসাসকে সে বলেছিল যে সে কখনোই তাকে অস্বীকার করবে না, কিন্তু সে অলরেডি তিনবার জিসাসকে অস্বীকার করে ফেলেছে। কথা বুঝতে পেরেছ? তো এইখানে হয়তো সেই ইমেজের কিছু একটা বিষয় আনা হয়েছে, এটুকু বোঝানোর জন্য যে আমরা জীবিত থাকি আর মৃত থাকি, ঠিক আছে তো। জীবিত অবস্থায় হয়তো আমরা কি করি বলো, আমরা অনেক কিছুই ভুলে যাই, ঠিক আছে তো। আমরা কি ধর্মের উদ্দেশ্যে অনেক প্রতিজ্ঞা করি, অনেক কিছুই করি, অনেক কিছু বলি, মিথ্যা বলবো না, চুরি করবো না, এই করবো না, সে করবো না। হ্যাঁ, প্রতিদিন যখন নামাজ পড়ি বা মন্দিরে যাই বা গির্জায় যাই, যখন প্রার্থনা করি, তখন আমরা নিজেদেরকে প্রত্যেকবারই কি
ভালোভাবে শুধরে নেওয়ার চেষ্টা করি। কিন্তু কি মন্দির মসজিদ গির্জাও শেষ, বেরিয়ে এসে আবার আমরা আমাদের আগের মতোই কার্যক্রম শুরু করি। ঠিক আছে, হয়তো এরকম অনেক সংকেত থাকে যা আমাদেরকে মনে করিয়ে দেয় যে তুমি কিন্তু কথা দিয়েছিলে যে তুমি এটা করবা না, কিন্তু কি আমরা কি মনে রাখি? বলো এগুলো আমরা আবার না স্যার। ভুলে যাই, সে আবার আগের মতো করেই অস্বীকার করা শুরু করি, হয়তো ভুলেই যাই আমাদেরকে কি করতে বলা হয়েছিল। হ্যাঁ, তো এখানে এইটা হয়তো আমাদেরকে বলছে অনলি আ কক স্টুড অন দ্য রুপ ট্রি, চারিদিকে ডিজলেশন, হয়তো এই রুপ ট্রি এর উপরে একটা কক আছে যে আমাদেরকে এইভাবেই ডেকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের কি করার কথা ছিল। হ্যাঁ, তাই বলছে দেখো এই জায়গাতে এই যেখানে, হ্যাঁ বলছে yet nature continued its quiet song, intermittent sings like the rooster crow, lightning and rain suggest that a change and renewal remain possible even in the bleakest circumstances. The passage that hold the tension between despair and hope, death and rebirth, silence and awakening, capturing the complex emotional landscape of a world on the brink of transformation. তার মানে কি এখানে যে এখানে তাই না যে সবকিছু একটা ডিজলেশন, তাই তো, ধ্বংস, মৃত্যু, তারপরেও আমাদেরকে হয়তো কি কি করছে জানান দিচ্ছে যেখান থেকে আমরা আবার পুনরায় ঠিক অনেকটা ওই সেই ওয়েস্ট উইন্ডের মতো, হ্যাঁ, যে চারিদিকে ধ্বংস আছে কিন্তু এখান থেকেও হয়তো আশা আছে যে আমাদেরকে পুনরায় দেখা যায় ব্রিঙ্গিং রেইন, হ্যাঁ, এখানে বলছে যে দেন আর ড্যাম্প গাস্ট ব্রিঙ্গিং রেইন, যে কক্সক্রোয়ের পরে যে আমাদেরকে যেহেতু চারিদিকে শূন্যতা ছিল এতক্ষণ, হ্যাঁ, ওয়াটার নেই, রক থাকলেও ওয়াটার নেই, ওয়াটার থাকলে কি হতো, এরকম একটা বিষয়, সেখান থেকে হয়তো যখন কক্সক্রো করতেছে আমরা যদি ঠিক ওইরকম পিতর যেমন যখন সে বুঝতে পারলো যে সে অলরেডি অস্বীকার করে ফেলেছে তখন সে অনুতপ্ত হলো এবং চোখের জল ঝরিয়ে সে কান্না করে প্রার্থনা করতে শুরু করলো যে সে অপরাধ করেছে। তো এই কক্সক্রো বা এরকম সংকেত পাওয়ার পর যদি আমরা স্পিরিচুয়ালি আবার অ্যাক্টিভ হই তাহলে হয়তো আমাদের এই যে ব্রিঙ্গিং রেইন, হ্যাঁ, নতুন করে বৃষ্টি আসবে আমাদের জীবনটা নতুন করে হয়তো, কারণ কি এই যে ক্রিশ্চিয়ান রিলিজিয়নের ভিত্তিটা কিন্তু এই পিতরের উপরে, ঠিক আছে? তো ক্রিশ্চিয়ান রিলিজিয়নের দুইজন ব্যক্তিকে বলা হয় এরা হচ্ছে ভিত্তি, একটা হচ্ছে এই পিতর আর একটা হচ্ছে পল, হ্যাঁ, এই দুইজন ক্রিশ্চিয়ানিটির বেজ বা ভিত্তি, তাদের প্রচারের মাধ্যমে ক্রিশ্চিয়ান রিলিজিয়নটা আস্তে আস্তে স্প্রেড হয়। তাহলে সে অস্বীকার করেছিল কিন্তু পরবর্তীতে সে ক্ষমা চেয়েছে, সে অনুতপ্ত হয়েছে এবং তার মাধ্যম দিয়েই ধর্মীয় ইয়া কিন্তু ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, তো এগুলো একটু ভালো করে পড়ে নিবা, তাহলে আজকে একটু এখানে রাখতে হচ্ছে, আরো দুইটা আছে। হ্যাঁ, মানে যদি গল্প টাইপের হতো খুব দ্রুত শেষ করা যেত, হ্যাঁ, কিন্তু এগুলো শেষের দুইটা স্টেঞ্জা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মূল যে থিমেটিক আইডিয়ালটা এই দুটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে। হ্যাঁ, কারণ এখানে যে শব্দগুলো আছে সেইগুলো আমাদের এই পুরো কবিতার যে থিমেটিক আইডিয়ালটা, হ্যাঁ, যে পরবর্তীতে আমরা এতক্ষণ তো আমরা দেখলাম কি সব কিছুতে ধ্বংস, সব কিছুতে কি বলো এক ধরনের ডিজিলিশনমেন্ট, তাই না, ডিস্ট্রাকশন, ডিকে, তাই তো, ফ্র্যাগমেন্টেশন, এগুলো আমরা পেয়েছি। কিন্তু এইখানে এসে এখান থেকে বাঁচার যে আমাদের উপায়, সেই উপায়টা হয়তো আমরা এখান থেকে পাবো, যে কি করলে পারে, কি হলে পারে আমরা পৃথিবীতে যে ঠিক ওই কক্সক্রোয়ের মতো, হ্যাঁ, যে ওটা যখন আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমাদের কি কি করতে হবে, নতুন করে বৃষ্টি আমরা কিভাবে আনতে পারি, কিভাবে আমরা পৃথিবীকে নতুন করে সাজাতে পারি, হ্যাঁ, জীবনকে তাতে নতুন করে ওই যে স্প্রিং এনে দিয়ে নতুন করে সাজিয়ে দিতে পারি, সেই কথাগুলো এই 8 নম্বর 9 নম্বর স্ট্যাঞ্জাতে বলা হবে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো একটু রিডিং টিডিং দিচ্ছ তো নাকি বাসাতে, বলো? জি স্যার। আচ্ছা, তাহলে একটু দয়া করে পড়ো, আর কাল না পরশুদিন এটা শেষ করে আমরা পরবর্তী যে কবিতাটা আছে কবির সেটা আমরা পড়বো। বই কি সবার কাছে আছে তো? ডিলান থমাসের জি স্যার। পয়েম ইন অক্টোবর,
নেক্সট আমরা এটা শেষ করে ওটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো আজকে তাহলে এখানে শেষ করছি। তো